আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 3 এটা আমরা সলভ করব। ঠিক আছে, এখানে আমাদের টোটাল 25টা ম্যাথসের উপর কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো সলভ করব। এর আগে আমি অলরেডি প্র্যাকটিস সেট 1 আর প্র্যাকটিস সেট 2 এই দুটো সেট নিয়ে এসেছি। তোমরা সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নাও। ওকে, কারণ সবগুলোই এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের উপর ভিত্তি করে নিয়ে আসা হয়েছে। তোমাদের সমস্ত এক্সামের জন্যই অ্যাপ্লিকেবল। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা কলকাতা পুলিশের কনস্টেবল বা এসআই, তার পাশাপাশি তোমাদের পিএসসির যে মিসলেনিয়াস রয়েছে, ফুড তো হয়ে গেছে, ক্লার্কশিপ রয়েছে, তার পাশাপাশি তোমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট রয়েছে, তো সমস্ত রিক্রুটমেন্টের জন্য যে এক্সাম হবে সেই এক্সামে যে ম্যাথ সিলেবাস তার উপর ভিত্তি করে কোশ্চেন প্র্যাকটিস সেটগুলো তৈরি করা। তো তোমাদের সকলের জন্যই এটা অ্যাপ্লিকেবল। তো তোমরা সকলেই ভিডিওগুলো ভালো করে দেখো এবং নিজেরাও প্র্যাকটিসগুলো মানে সেট অনুযায়ী প্র্যাকটিসগুলো করো, তাহলে তোমাদের এক্সামে অবশ্যই তোমাদের হেল্প হবে। ওকে, তো তোমরা প্র্যাকটিস সেট 1 আর 2 যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আর আজকে আমরা 3 নাম্বার প্র্যাকটিস সেটটা করব। ঠিক আছে, তো তোমরা নিজেরাও খাতা কলম নিয়ে নিজেরাও প্র্যাকটিস করো, তার পাশাপাশি আমার সলিউশনটাও দেখো। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি। প্রথম প্রবলেমটা দেখো কি বলেছে। বাবার বয়স মেয়ের 4 গুণ। যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে বাবার বয়স, তাহলে আমি যদি ধরি ফাদার্সের বয়স, বর্তমান বয়স এটা, তাহলে বয়সে মেয়ের বয়সের 4 গুণ। তাহলে মেয়ের বয়স হলো ডি আর বাবার বয়স হলো এফ। তাহলে এফ ইকুয়াল টু 4 ইন্টু ডি, 4 গুণ। এবার যদি বলা হয় 5 বছর পরে, তাহলে 5 বছর পরে বাবার বয়স কত হবে? এফ প্লাস 5 হয়ে যাচ্ছে। সেমভাবে 5 বছর পরে মেয়ের বয়স কত হবে? ডি প্লাস 5 হয়ে যাচ্ছে। তাহলে রিলেশনটা কি বলেছে? 5 বছর পর 3 গুণ হবে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে এখান থেকে সমাধান করলে আমরা এফ এবং ডি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো এফ প্লাস 5 ইকুয়াল টু 3D প্লাস 15, এটা একটা রিলেশন পেলাম। এবার দেখো এখানে এফের ভ্যালু যদি 4D, এখানে আছে 4D, এই 4D যদি পুট করে দিই তাহলে ডি ইকুয়াল টু কত আসবে? তাহলে ডি ইকুয়াল টু আসবে আমাদের 15 মাইনাস 5 হলো 10 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স আমরা পেয়ে গেলাম 10 বছর। ঠিক আছে, সমাধানটা আমি করলাম কি করে? এই দেখো এফের জায়গাতে এই 4D বসালাম। ঠিক আছে, করে আমি সমাধান করলাম, তোমরা করে দেখো ডি ইকুয়াল টু 10 আসবে। তাহলে ডি এর ভ্যালু পেয়ে গেলাম, মানে মেয়ের বয়স পেয়ে গেলাম 10 বছর। তাহলে বাবার বয়স কত? তাহলে বাবার বয়স হচ্ছে 10, 4 10 40 বছর। তাহলে বাবার বয়স 40 বছর আর মেয়ের বয়স হলো 10 বছর। এবার কি বলেছে? আরও 5 বছর পর। তাহলে টোটাল দেখো এটা বর্তমান বয়স, এটা হলো প্রেজেন্ট, এটা হলো বর্তমানে প্রেজেন্ট 40 বছর। ঠিক আছে, প্রেজেন্ট এজ হলো 40 বছর। তাহলে 5 বছর 5 বছর টোটাল 10 বছর। তাহলে 10 বছর পর কত হয়ে যাবে? এটা 50 বছর। আর এর 10 বছর পর মেয়ের বয়স হয়ে যাবে 20 বছর। ঠিক আছে, আর বাবার বয়স হয়ে গেলো 50 বছর। তাহলে কত গুণ হচ্ছে? তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 50 বাই 20 কত গুণ? 2.5 গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম কি বলেছে। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল বলা আছে 8। যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হবে তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। তাহলে সংখ্যাটি কত সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা তোমরা সিম্পলি অত ডিটেলসে সলিউশন করার দরকার নেই, তোমরা এখানে অপশন চেক করে করবে এগুলো প্রবলেম। ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের গুণফল 8। তাহলে ফার্স্ট যে অঙ্ক দুটো থাকবে সেগুলো গুণফল 8 কিনা সেটা দেখো। এখানে দেখো 4 2 গুণ করলে 8, এখানে 8 আর 1 গুণ করলে 8, এখানে 8 1 গুণ করলে 8, এখানে 3 2 করলে 6। তাহলে ডি নাম্বারটা আমাদের হবে না। তাহলে বাকি এ বি সি এর মধ্যে আমাদের যে কোনো একটা অ্যান্সার হবে। কোনটা হবে সেটা এখন দেখতে হবে। পরের কন্ডিশনটা অ্যাপ্লাই করো। সংখ্যাটির সঙ্গে যদি 18 যোগ করা হয় তাহলে সংখ্যাদ্বয়ের স্থান মানে সংখ্যাটির স্থানদ্বয় পরিবর্তন করে। তাহলে এর সঙ্গে 18 প্লাস করে দেখো, 18 প্লাস করলে কি 42 আসছে কিনা? তাহলে 8 4 12 2 4 42 চলে আসছে। এটার সঙ্গে করে দেখো আসবে না। তাহলে আমাদের বিও হচ্ছে না, সিও হচ্ছে না। তাহলে আমাদের অপশান নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার।
ঠিক আছে, কারণ এ নাম্বার যে অপশনটা সেটা আমাদের দুটো স্যাটিসফাই করলো। প্রথমে কি বলেছি, অঙ্ক দুইয়ের গুণফল 8, তাহলে 4 আর 2 যদি গুণ করি তাহলে সেটা আমাদের 8 চলে আসছে। আবার এর সঙ্গে যদি 18 প্লাস করি তাহলে আমাদের অঙ্ক দুই স্থান পরিবর্তন করছে, তার মানে 24 থেকে সেটা হয়ে যাবে 42। ঠিক আছে, তাহলে আমাদের এই যে অপশন নাম্বার এ সেটাই আমাদের স্যাটিসফাই করছে। ওকে, বাকিগুলো করে দেখো তোমাদের স্যাটিসফাই করবে না। বোঝা গেল? তাহলে এইভাবে অপশন চেক করি, তোমরা এই টাইপের প্রবলেম পেলে অপশন চেক করেই করবে, কারণ এর যে সলিউশন যদি করতে চাও জেনারেল থিওরিতে তাহলে একটু ক্রিটিক্যাল হতে পারে, ক্রিটিক্যাল বলতে দ্বিঘাত সমীকরণ চলে আসতে পারে, তখন সেগুলো সমাধান করতে হবে, সেগুলো তোমাদের টাইম কনজিউমিং। ঠিক আছে, তো এগুলো সবচেয়ে বেস্ট প্রসেস হলে তোমাদের অপশন চেক করে করা। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। মান নির্ণয় করুন। এখানে দিয়েছে 0.002 ইন্টু 0.5, এই দুটো গুণ করো। তাহলে যদি গুণ করা হয় তাহলে এমনি 5 2 কত 10, 10 তো আসছে আমাদের। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, আমরা পয়েন্ট গুনব। 5 2 10 আসলো, পয়েন্ট গুনো। পয়েন্টে আমাদের কত আছে, এখানে দেখো 3টে সংখ্যা আর এখানে একটা সংখ্যা, 4টে সংখ্যা। টোটাল আমাদের কত সংখ্যা হচ্ছে, 4টে সংখ্যা। আর এখানে গুণ করে কত আসলো, 10 আসলো। তাহলে 4টে সংখ্যা বানাও, তাহলে 1 2 3 4, পয়েন্টটা কোথায় চলে আসবে, এখানে। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, অ্যান্সার চলে আসলো 0.001। ওকে, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সিম্পল, জাস্ট এখানে তোমাদের পয়েন্টটা কীভাবে বসাবে সেটাই তোমরা জানলেই তোমাদের এটা অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো নেক্সট প্রবলেম। কি বলেছে, এক্স এর 52% এবং ওয়াইয়ের 30%-এর অনুপাত দেওয়া আছে 12:5। যদি এক্স এর মান ওয়াইয়ের থেকে 50 বেশি হয় তাহলে 2x প্লাস ওয়াই এর মান কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে এক্স এর 52% এবং ওয়াইয়ের 30%-এর অনুপাত হলো 12:5। তাহলে আমরা ইকুয়েশনটা বানিয়ে নিই। তাহলে এক্স এর 52%, 52 মানে কত, 52/100। আমি এটা লিখলাম না কারণ ওয়াই এর 30%, 30/100, এই 100 আর 100 কেটে যাবে। ঠিক আছে, কারণ অনুপাত যেহেতু, সেই জন্য আমি নিচে 100গুলো লিখলাম না। তাহলে হচ্ছে 12/5। এই হলো আমাদের একটা ইকুয়েশান। এই ইকুয়েশানটা আমাদের সলিউশন করে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রেশিও বের করতে হবে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ইকুয়েশানটা বের করতে চাই তাহলে এক্স ওয়াইয়ের ইকুয়েশান কী বেরোবে দেখো। আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করি, তার থেকে গুণ করে 5 দিয়ে কাটো, এটা 6 আসবে। আর এটা 12 2 দিয়ে কাটো, তাহলে 6 আসবে। আর এটা 2 দিয়ে কাটলে 26 আসবে। 4 দিয়ে কাটো, ঠিক আছে, 4 13 52, হ্যাঁ 4 দিয়ে কাটো, 4 3 আর 4 13 52, 13। তাহলে দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমাদের কী আসছে, 318/13। এই আমরা একটা রিলেশন পেলাম এক্স আর ওয়াইয়ের মধ্যে। এইবারে আমাদের এখানে কি বলা আছে, আমাদের বলা আছে যে এক্সের মান ওয়াইয়ের থেকে 50 বেশি। তাহলে এখানে দেখো এক্সের মান ওয়াইয়ের থেকে কত বেশি, 13 থেকে 18, মানে 5 বেশি। তার মানে এই 5-এর ভ্যালু হলো আমাদের কত, এখানে বলা আছে 50। এই 5-এর ভ্যালু হলো 50। ওকে, এই 5 ইউনিট যেটা, সেই 5 ইউনিটের ভ্যালু হলো 50। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, এই 1 ইউনিটের ভ্যালু হলো আমাদের 10। ওকে, তার মানে যদি বলা হয় এক্স প্লাস, এবং এক্সের মান তাহলে কত, এক্সের মান তাহলে কত হবে, এখানে 10 দিয়ে গুণ করে দাও, 18 আছে, 18 ইউনিটের ভ্যালু 180। আর ওয়াইয়ের মান কত, 13 ইউনিটের ভ্যালু, তাহলে 10 দিয়ে গুণ করে দাও 130। তাহলে এক্সের মান 180 আর ওয়াইয়ের মান হলো 130। তাহলে 2x প্লাস ওয়াইয়ের মান যদি করি তাহলে 18কে গুণ করে দাও, 360 প্লাস ওয়াইয়ের ভ্যালু হলো 130। তাহলে যোগ করলে কত আসবে আমাদের, 490। বোঝা গেল? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি করলাম, এখান থেকে রিলেশনটা যেটা দেওয়া ছিল সেখান থেকে এক্স ওয়াই রিলেশন বের করলাম। করার পর আমরা এখানে বাকি কন্ডিশনগুলো যেগুলো বলেছে সেগুলো অ্যাপ্লাই করে আমরা অ্যান্সার বের করলাম। ঠিক আছে, বোঝা গিয়েছে? ঠিক আছে, চলো নেক্সট।
নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে, অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। তাদের একমাত্র ছেলে বনির বয়স হলো সোমার বয়সের বর্তমান বয়সের 1/3 যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি বলা হচ্ছে 54 বছর হয়, তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়, তাহলে অমিত কি সোমার থেকে 6 বছরের বড়। তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 3/1 ঠিক আছে। আবার কি বলা আছে, বনির যা বয়স, বনির বয়স বলা আছে 1/3 অফ সোমার বয়স, তার মায়ের যা বয়স তার 3/1 যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়, আর আমাদের কি দেওয়া আছে, অমিত এবং বনির বয়সের সমষ্টি দেওয়া আছে 54 বছর, তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখো এ এবং বি মানে অমিত আর বনির বয়সে, তাহলে অমিতের জায়গাতে আমরা অমিতের জায়গাতে আমরা এটা বসিয়ে দেবো অমিতের ভ্যালু, আর বি এর জায়গাতে আমরা এটা বসিয়ে দেবো, দিয়ে এস এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এস এর ভ্যালু পেয়ে গেলে মানে সোমার বয়সটা আমরা পেয়ে যাব, তারপরে বাকি কাজগুলো আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই ভ্যালুটা, তাহলে দেখো এস প্লাস 6 প্লাস 1/3 অফ এস এটা আসবে, তাহলে এস প্লাস 6 প্লাস 1/3 অফ এস ইকুয়াল টু 54। ওকে, তাহলে আমরা যদি সমাধান করি, যোগ করে দেয়, তাহলে এস এটা যোগ করলে কত আসবে, 3s প্লাস এস মানে 4s/3, আর এইদিকে 4s/3 আসবে, আর এইদিকে 54 মাইনাস 6 হয়ে যাবে, 54 মাইনাস 6 হয়ে যাবে, তার মানে 48 যদি আসে, তাহলে দেখো এবার আমরা কি করব, এখানে 4 দিয়ে 48 কাটতে পারবো, 4×12 48, তাহলে এস ইকুয়াল টু কত, 3×12 36, তাহলে সোমার বর্তমান বয়স আমরা পেয়ে গেলাম, সোমার বর্তমান বয়স আমরা 36 বছর। ঠিক আছে, তাহলে বনির বয়সটা আবার বের করতে হবে, কারণ কি এখানে দেখো আমাদের কি বলেছে, বনির বর্তমান বয়সটা কেন বের করতে হবে, কারণ কি বলেছে, বনির যখন জন্মগ্রহণ করেছিল তখন সোমার বয়স কত ছিল, তাহলে বনির বর্তমান বয়সটা জানা দরকার। তাহলে বনির যদি বর্তমান বয়সটা বের করতে চাই, তাহলে বনির বর্তমান বয়স কত, সোমার 3/1, তাহলে 3/1 করলে 12 বছর, 36 বছর আছে, তাহলে 36 বছরের 3/1 মানে 12 বছর। ওকে, তাহলে বনির বয়স পেয়ে গেলাম, তাহলে সোমার বয়স হলো বর্তমান বয়স 36 বছর, বনির বর্তমান বয়স 12 বছর। তাহলে যখন বনির জন্মগ্রহণ করেছিল তখন সোমার বয়স কত, তাহলে 36 মাইনাস 12 বছর। ওকে, 36 মাইনাস 12, বনির বয়সটা বাদ দাও, তাহলে তখন বয়স ছিল 24 বছর। ঠিক আছে, অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এই এজের যে বয়সের প্রবলেমগুলো বা এজের প্রবলেমগুলো, এগুলো তোমরা একটু ভালো করে ভাববে চিন্তা করবে, দেখবে এগুলো ক্রিটিক্যাল না। ঠিক আছে, বাস একবার বুঝতে পারলে তোমরা এগুলো সহজে বুঝতে পারবে। ওকে, তো বোঝা গেছে? তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো। তার পাশাপাশি তোমাদের যে বন্ধুরা রয়েছে তোমাদের সঙ্গে যারা প্রিপারেশান নিচ্ছে তাদের সঙ্গে তোমরা ভিডিওগুলো শেয়ার করো। ঠিক আছে, আর এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নিও। ঠিক আছে, আর ওই টেলিগ্রাম চ্যানেলে তোমরা রেগুলার এখানে স্টাডি মেটেরিয়াল অনেক আপলোড করা রয়েছে, অনেক প্র্যাকটিস সেট, কোশ্চেন পেপার এগুলো আপলোড করা রয়েছে, তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারবে। এবং আরও আমি রেগুলার যা ক্লাস করাবো সেগুলো রেগুলারভাবে আপলোড করব, তোমরা সেগুলো তোমাদের ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ রেগুলার তোমরা এখানে ম্যাথসের ক্লাস পাবে, যে কোনো এক্সামের জন্যই তোমরা এখানে ম্যাথসের ক্লাস পাবে, বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই। ঠিক আছে, তো তোমাদের সামনে অনেক কিছু এক্সাম রয়েছে, তো তোমরা ভালো করে পড়াশোনা করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখানে রেগুলার যে স্টাডি মেটেরিয়ালগুলো পাবে বা ভিডিওগুলো পাবে সেগুলো রেগুলারভাবে তোমরা চেক করো এবং সেগুলো দেখো, তাহলে তোমরা এবং পাশাপাশি তোমরা নিজেরও খাতা পেন নিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ম্যাথসের সিলেবাস কভার হয়ে যাবে। ঠিক আছে,
চলো নেক্সট প্রবলেম দেখো, তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 136। যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3 আর দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:3, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে এটা অনুপাতের অঙ্ক থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যা আছে, তাহলে আমি যদি বলি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তিনটে সংখ্যার মধ্যে যে কম্বাইনিং যে অনুপাত সেটা আমাদের ফার্স্ট বের করতে হবে। তাহলে ফার্স্ট ইস টু সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা তিনজনের মধ্যে কম্বাইন করার জন্য কী করব, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড একসাথে লিখে নেব। ওকে, এবার দেখো এটা কম্বাইন করার খুব সুন্দর, এটা একটা কনসেপ্ট প্রসেসটা। তাহলে প্রথমে কী দেওয়া আছে, প্রথম এবং দ্বিতীয়র অনুপাত। তাহলে প্রথম আর দ্বিতীয় অনুপাত কত, 2:3। ওকে, আর কি দেওয়া আছে, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে দ্বিতীয় এবং তৃতীয়র অনুপাত দেওয়া আছে 5:3। ওকে, এবার এটাকে আমরা কম্বাইন করার জন্য আমরা কি করব, এখানে ফাঁকা ঘরগুলো দেখব। ফাঁকা ঘর কোথায় আছে, ফাঁকা ঘর যদি দেখি আমরা, এখানে একটা ফাঁকা ঘর থাকছে আর এখানে একটা ফাঁকা ঘর থাকছে। তাহলে এই ফাঁকা ঘরগুলোতে নাম্বার বসাবো। তাহলে কি নাম্বার বসাবো, তাহলে সেটা দেখো, এর ইমিডিয়েট পাশে যে নাম্বারটা থাকবে সেটা বসাবো। তাহলে এখানে এর পাশে 3 আছে, তাহলে এখানে কত বসবে, 3 বসবে। আর এই ঘরের পাশে কত আছে, 5 আছে, তার মানে এখানে 5 বসবে। ওকে, তাহলে নাম্বার আমাদের পুট হয়ে গেল। এরপরে আমরা কী করব, গুণ করব। তাহলে আমাদের রেশিও পেয়ে যাব, এই ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার একটা কম্বাইন্ড রেশিও পেয়ে যাব। বোঝা গেল? তাহলে কত আসছে এখানে দেখো, 10। তাহলে কি আসে দেখো, 5 দুগুণে 10 = 3 × 5 = 15 = 3 × 3 = 9। তাহলে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে নাম্বারের রেশিও সেটা আমরা পেয়ে গেলাম 10:15:9। ঠিক আছে, এবার কি বলেছে, এই তিনটা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 136। ঠিক আছে, তাহলে এই তিনটে সংখ্যা যদি সমষ্টি করি, তাহলে এখানে 10 + 15 + 9 যদি আমরা করি, তাহলে আমাদের কত আসছে, 24। তাই তো, 24 তো না, 15 10 25 ও 34, 25 30 34, তাহলে কত পেলাম, 34। তাহলে 34 ভাগের ভ্যালু হচ্ছে আমাদের কত, 136। তাহলে 1 ভাগের ভ্যালু কত সেটা বের করে নাও। মানে এখানে 1 ভাগের বের করে নাও দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যার ভ্যালু এখানে দেওয়া আছে আমাদের কত, 15। তাহলে 15-র ভ্যালু কত সেটা আমাদের বের করব। তাহলে 15-র ভ্যালু আমাদের কত আসছে, 136 × 15/34। ঠিক আছে, কাটাকাটি যদি করো, কাটাকাটি করে এটা তোমাদের বের করতে হবে। তাহলে আমাদের কাটাকাটি করলে কত আসবে, 4 3 4 12, 4 দিয়ে কাটবে তাই তো। তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে আমাদের কাটলে এটা আসবে 4 4 16। তাহলে 4 × 5 15, তাহলে করলে 60, 4 15 60। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, যদি প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার বের করতে বলতো, যদি প্রথম নাম্বার বের করতে বলতো তাহলে আমরা এর সঙ্গে করতাম, তাহলে 4 10 40 আসতো। আর যদি থার্ড নাম্বার, তাহলে 4 9 36। তাহলে তিনটা নাম্বারই আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এইভাবে যেইভাবেই দিক না কেন, আমরা এই যে টাইপের প্রবলেমটা, অনুপাতের এই টাইপের প্রবলেম থাকলে আমরা এইভাবে এই প্রসেসে কম্বাইন করব। ফার্স্ট যদি আলাদা আলাদা দেওয়া থাকে, তাহলে ফার্স্ট কম্বাইন করে তারপর বাকি যেগুলো আমাদের প্রসেস বা যেগুলো আমাদের বেঁচে আছে সেগুলো আমরা ধীরে ধীরে বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো, এটা কি বলেছে, এখানে 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে। সেখানে কি বলে, 6 ঘন্টা কাজ করে 21 জন মহিলার সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। যদি কন্ডিশনে কি বলেছে, যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে, তার মানে আমাদের 3 জন ওমেন আর 2 জন পুরুষের সঙ্গে সমান কাজের, ঠিক আছে, কাজের দিক থেকে এটা আমাদের কন্ডিশন বলা আছে। তাহলে আমাদের এখানে যে কোনো পুরুষগুলোকে আর মহিলাগুলোকে দুটো আলাদা আলাদা, তাহলে যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে। পুরুষগুলোকে হয় সবগুলো পুরুষে কনভার্ট করব, অথবা সবগুলোকে মহিলাতে কনভার্ট করব। ঠিক আছে,
দিয়ে বাকিগুলো আমরা করব। তাহলে আমরা যদি ফার্স্ট কন্ডিশন দেখি, তাহলে 8 জন 8 ঘন্টা করে কাজ করছে, 15 জন মানুষ আছে। তাহলে 15 জন মানুষ, আমরা এর আগে আমি থিওরিটা বলে দিচ্ছি। আমাদের একটা থিওরি রয়েছে, সেটা হলো, থিওরিটা আমাদের কি বলা আছে, লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা ইন্টু ঘন্টা, মিনিট, সেকেন্ড ইন্টু এফিসিয়েন্সি, ঠিক আছে, বাই ডাব্লু, কাজ। এটা সবসময় কনস্ট্যান্ট হয়, এটা সবসময় কনস্ট্যান্ট হয়। ওকে, এটা সবসময় কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। তাহলে এই থিওরিটা আমরা এখানে ফেলবো। তাহলে প্রথমে কী বলেছে, 15 জন পুরুষ, তাহলে লোক সংখ্যা পেয়ে গেলাম। 21 দিন সময় লাগছে, দিন সংখ্যায় 21 দিন। কত ঘন্টা করে, 8 ঘন্টা করে। এখানে মিনিট সেকেন্ড নাই বাদ, এফিসিয়েন্সিও নাই বাদ। এফিসিয়েন্সি বলতে আমাদের এইখানে এফিসিয়েন্সি রেশিওটা দেওয়া আছে, তাহলে আমরা এটা কনভার্ট করার জন্য ইউজ করব এফিসিয়েন্সি। এখানে আমি আলাদা করে আর লিখছি না। বাই ওয়ার্ক আমাদের সেম দুই ক্ষেত্রে। ওকে, দুই ক্ষেত্রে ওয়ার্ক, একই কাজ যেহেতু বলেছে। এখানে দেখো লোক সংখ্যাটা আমরা 21 জন মহিলা আছে। প্রথমে আমরা এখানে পুরুষের সংখ্যা নিয়েছি, 15 জন পুরুষের সংখ্যা নিয়েছি। তাহলে এখানে 21 জন মহিলাকে আমরা কনভার্ট করে নিই। তাহলে 21 জন মহিলা, 3 জন মহিলা মানে 2 জন পুরুষ। তাহলে 21 জন মহিলা মানে কত, 7 দিয়ে গুণ করতে, 7 দিয়ে 14 জন পুরুষ হবে। তাহলে এখানে 14 জন পুরুষ, ঠিক আছে। আর আমাদের কি আসবে, দিন সংখ্যা কত বলেছে বের করব, কত ঘন্টা করে, 6 ঘন্টা করে কাজ করছে। এই আমাদের ইকুয়েশান কমপ্লিট। এরপরে এখান থেকে কাটাকাটি করে আমাদের ডি এর সংখ্যা বের করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে ডাব্লু কেটে দাও, 14 দিয়ে এখানে কাটবে, বাট আমরা একটু 6 14 84 দিয়ে একবারে কেটে দিই। 84 দিয়ে যদি কাটি তাহলে 4 6 14, 84 দিয়ে এটা একবারে কেটে যাবে, এখানে 2 থাকবে, ঠিক আছে। তাহলে ডি ইকুয়াল টু আমাদের 15 দুগুণে 30। তাহলে কতদিন সময় লাগবে, 30 দিন সময় লাগবে। বোঝা গেল, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম একটা সিম্পল একটা থিওরি। এই থিওরিটা দিয়ে আমরা অ্যান্সারটা আমাদের চলে আসলো। তো তোমাদের জানতে হবে, খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট প্রবলেম এটা, ঠিক আছে। সময় কার্য থেকে এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এগুলো এসে থাকে যে কোনো এক্সামের জন্য, তোমাদের যে কোনো এক্সামের জন্য এগুলো এসে থাকে। তো তোমাদের অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সময় কার্য থেকে আরও কিছু ট্রিক্স রয়েছে। আর সময় কার্য যে চ্যাপ্টারটা, সেটা আমি ফুল চ্যাপ্টার অলরেডি ক্লাস করিয়েছি। আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা, সময় কার্য বলে প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখানে তোমরা ফুল ভিডিওগুলো দেখে নিও। অনেকগুলো বেশ কয়েকটা ভিডিও রয়েছে, তো ওখানে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা সেগুলো দেখে নিও। আরও অনেক কিছু চ্যাপ্টার আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, সে চ্যাপ্টার অনুযায়ী ক্লাসগুলো, সেই চ্যাপ্টার অনুযায়ী ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো, কারণ ওখানে বেসিক কনসেপ্ট থেকে, থিওরি থেকে শুরু করে ডিটেলসে আলোচনা করা রয়েছে, এবং টাইপ অনুযায়ী ডিভাইড করা রয়েছে। কোন টাইপের প্রবলেম কীভাবে তোমরা সলভ করতে হবে, বা কোন টাইপের প্রবলেমে কী কী থিওরি ইউজ করা যেতে পারে, বা থিওরি অনুযায়ী আলাদা আলাদা টাইপ কোশ্চেন ভাগ করে আমি তোমাদের চ্যাপ্টারগুলো কভার করিয়েছি। সব চ্যাপ্টার এখনও কমপ্লিট হয়নি, কিছু চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়েছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা করে নিও। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো তোমাদের পার্সেন্টেজ আর হলো লাভ ক্ষতি, খুবই ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্যই। ম্যাথসের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো এই দুটো, তো এই দুটো আমি অলরেডি কভার করিয়েছি। প্রায় ওখানে 8-10 ঘন্টা করে ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা দেখে নিও ফুল। আর এই প্র্যাকটিস সেট তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে, তার আগে তোমাদের বেসিক থিওরি যদি কারো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই তোমরা সেই থিওরি ক্লাসগুলো অবশ্যই দেখো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে তোমাদের জন্য প্র্যাকটিস ক্লাস প্লাস থিওরি ক্লাস নিয়ে আসতে চলেছি আমি, ঠিক আছে। ডিটেলসে তোমাদের যে প্র্যাকটিস মানে থিওরি ক্লাসগুলো হবে, সেগুলো ডিটেলসেই হবে, টাইপ অনুযায়ী আলাদা আলাদা করে সিঙ্গেল ভিডিও, প্রায় এক একটা ক্লাস থেকে 8-10 ঘন্টা করে ক্লাস থাকবে। ওকে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সেই ভিডিও আপডেটগুলো পেয়ে যাবে। আর প্র্যাকটিস সেট তো এগুলো রেগুলার মাঝে সাঝেই তোমাদের আসবে, বিভিন্ন সামনের এক্সাম রয়েছে সেই এক্সাম অনুযায়ী, ঠিক আছে। আর এই পিডিএফগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে, তার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, লিঙ্কটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রবলেম।
কি বলেছে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা কী করবে, বলা রয়েছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে। টেলিগ্রাফ পোস্টকে বা কোনো একটা লোককে যখন কোনো ট্রেন অতিক্রম করে তখন ট্রেনটা কতটা ডিস্টেন্স যায়, সে তার নিজস্ব যে দৈর্ঘ্য সেইটুকুই ডিস্টেন্সটাকে কভার করতে হয়। তাহলে আমাদের ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো এখানে আমাদের 100 মিটার। ওকে, আর এখানে দেখো ঘন্টায় 36 কিলোমিটার বেগে স্পিড দেওয়া রয়েছে কত, 36 কিলোমিটার পার আওয়ার। ওকে, 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের কত দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে এটা। তাহলে 18 দিয়ে 36 কাটো 2, তাহলে 5 দুগুণে 10। তাহলে স্পিড আমরা মিটার পার সেকেন্ডে যদি ধরি তাহলে স্পিড হলো আমাদের 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ডিস্টেন্স হলো 100 মিটার। তাহলে টাইম কত, তাহলে টাইম ইকুয়াল টু আমাদের কি জানি, টাইম হলো আমাদের কি ডিস্টেন্স বাই স্পিড, টাইম হলো ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 100/10 সেকেন্ড। তাহলে অ্যান্সার আমাদের কত, 10 সেকেন্ড। ওকে, তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই ট্রেন সংক্রান্ত যে প্রবলেম সেগুলো নিয়েও আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, পুরো থিওরিটিক্যাল ক্লাস, সেগুলো তোমরা দেখো। ঠিক আছে, তাহলে তোমাদের কোনো রকম যদি প্রবলেম থাকে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। কি বলেছে, এ একটি কাজ 12 দিনে কমপ্লিট করে। এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন। এ বি যদি একসঙ্গে করে তাহলে 8 দিন সময় লাগবে। যদি একা বি কাজটা করতে চায় তাহলে তার কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেমগুলো আমরা সিম্পলি কি বলেছিলাম, আমরা টোটাল ওয়ার্ক বের করে নেব। টোটাল ওয়ার্ক ধরে আমরা কাজ করব। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত সেটা আমরা বের করতে কিভাবে করব, যদি দিন দেওয়া থাকে তাহলে টোটাল ওয়ার্ক বের করার নিয়ম হলো আমাদের এলসিএম করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ একা কাজটি করে 12 দিনে, এটা দিন দেওয়া আছে 12 দিনে। আর যখন এ প্লাস বি একসঙ্গে করে তখন আমাদের সময় কত লাগে, 8 দিন। ওকে, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ আমরা কি বলেছিলাম, টোটাল কাজ আমরা এলসিএমে বের করে নেব। তাহলে এই 12 আর যে 8 এটা যেটা এলসিএম করব সেটাই হবে আমাদের টোটাল কাজ। তাহলে লসাও করো, 8 আর 12 লসাওগুলো কত, 24 ইউনিট। তাহলে টোটাল কাজ হলো আমাদের 24 ইউনিট। ওকে, এবার এফিসিয়েন্সি পাবো, এখানে কি পাবো, ক্ষমতা পাবো, এফিসিয়েন্সি ক্ষমতা। ঠিক আছে, তাহলে এর ক্ষমতা কত, 24কে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে এর ক্ষমতা হলো 2। এ প্লাস বি এর ক্ষমতা কত, এ প্লাস বি এর ক্ষমতা 24কে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3। তাহলে দেখো এ যখন সিঙ্গেলভাবে কাজ করছে তখন এর ক্ষমতা হচ্ছে 2 ইউনিট, একদিনে 2 ইউনিট কাজ করতে পারবে। আর এ প্লাস বি যখন একসঙ্গে কাজ করছে তখন তারা একদিনে 3 ইউনিট কাজ করতে পারবে। তার মধ্যে 3 ইউনিটের মধ্যে কি আছে, এ আছে আর বি আছে। তাহলে বি তো একা 2 ইউনিট কাজ করেছে, তাহলে বাকি যে 1 ইউনিট থাকলো সেই 1 ইউনিটটা কে কাজ করবে, এই যে 1 ইউনিট, এই 1 ইউনিট কাজটা আমাদের করছে কে, বি করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি হলো 1। ওকে, তাহলে বি এর কতদিন সময় লাগবে, তাহলে বি এর কতদিন সময় লাগবে সেটা আমরা কী করবো, টোটাল যে ওয়ার্ক তাকে 1 দিয়ে ডিভাইড করে দাও, এফিসিয়েন্সিতে ডিভাইড করে দাও। তাহলে টোটাল ওয়ার্ক হলো 24 আর তার এফিসিয়েন্সি হলো 1, তাহলে 24 দিন সময় লাগবে। এটা হলো আমাদের অ্যান্সার, অপশান নাম্বার ডি। এইটা হলো আমাদের সবচেয়ে এই টাইপের প্রবলেমগুলোর সময় কাজের যে এই টাইপের প্রবলেমগুলো, সেই প্রবলেমের জন্য এই প্রসেসটা সবচেয়ে ইফেক্টিভ এবং খুবই ইম্পর্ট্যান্ট এবং সহজ। তোমরা যদি বুঝতে পারো তাহলে এই প্রসেসে তোমরা এই টাইপের সমস্ত ধরনের প্রবলেমগুলো সহজে সলভ করতে পারবে। ওকে, এর জন্য অনেকে বিভিন্ন ধরনের ছোটো ছোটো শর্ট ট্রিক্স রয়েছে, সেগুলো মনে রাখতে চাই, বাট সেগুলো মনে রাখার চেয়ে এই প্রসেসটা জানাই তোমাদের বেশি উত্তম। কারণ তোমরা কতগুলো ট্রিক্স মনে রাখবে, একটা চ্যাপ্টারে যদি ধরো তোমাদের 40টা 50টা করে ট্রিক্স বেরোবে,
এতগুলো ট্রিক্স মনে রাখা সম্ভব নয়, সেই জন্য তোমরা প্রসেস মনে রাখো, টাইপ মনে রাখো যে এই টাইপের প্রবলেম আমি এই প্রসেসেই করব। তোমরা যখন বারবার ওই টাইপের কোনো একটা নির্দিষ্ট প্রসেসে যখন বারবার চেষ্টা করবে সলভ করবে, তখন দেখবে ওই টাইপটা বা ওই প্রসেসটার উপর তোমাদের স্পিড অটোমেটিক ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 12 এবং পার্থক্য বলা আছে 6। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তোমরা এখানে সিম্পলি কি করতে পারো, অপশন চেক করতে পারো। অপশন চেক করে দেখো তোমাদের যদি এরকম কোনো প্রবলেম মানে সিঙ্গেল অপশনে যদি এরকম দুটোই স্যাটিসফাই করে দেয়, তাহলে তোমাদের কমপ্লিট মানে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো প্রথম অপশনটা দেখো কি আছে, 7 আর 5, অঙ্ক দুটো কি 5 আর 7, 7 5 যোগ করলে 12 মিলছে, বাট বিয়োগ করলে 6 আসবে না, তার মানে এটা হচ্ছে না। এখানে দেখো বি নাম্বার 9 আর 3 যোগ করলে 12, বিয়োগ করলে 6, তাহলে বি নাম্বার অপশনটা মিলছে। বাট সি নাম্বারগুলো দেখি, এখানে দেখো 6 আর 0 যদি প্লাস করি 12 তো হচ্ছে না, বিয়োগ করলে 6 মিলছে, বাট এটা ফার্স্ট অপশন চেক করছে না, তার মানে এটা হবে না। 8 আর 4 প্লাস করলে 12 মিলছে, বাট বিয়োগ করলে 6 আসছে না, তার মানে এটা হবে না। তার মানে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, অপশন নাম্বার বি। তাহলে এইভাবে অপশন চেক করে তোমরা এই সিম্পলভাবে এই প্রবলেমগুলো সলভ করবে। ওকে, চলো নেক্সট। কি বলেছে, 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড আর 8 সেকেন্ডের ব্যবধানে বাজতে শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে? ঠিক আছে, এইখানে 5টা ঘন্টা আছে, 5টা ঘন্টা আলাদা আলাদা সময় বাজে। ঠিক আছে, 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের ব্যবধানে ওরা বাজে। তাহলে এই টাইপের যখনই প্রবলেম পাবে তোমরা চোখ বন্ধ করে কি করবে, লসাগু বের করবে। ঠিক আছে, লসাগু করে দেখবে যেটা সেটা হলো ওই টাইম ইন্টারভাল পরপর তারা বাজবে একসঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 9 সেকেন্ড, 6 সেকেন্ড, তাহলে আমরা যদি লসাগু করি তাহলে দেখো 9, 6, 4, 10 আর 8 এর লসাগু করব। ওকে, তাহলে এর যদি লসাগু করতে হয় তাহলে আমরা এখানে লসাগু করে কি পাবো, লসাগু তোমরা সিম্পলভাবে এইভাবে করতে পারো। ঠিক আছে, 3 দিয়ে দাও, 3, 2, 4, 10, 8। ওকে, এবার দেখো এখানে আবার 2 দিয়ে দাও, 3, 1, 2, 5, 4। এবার আবার 2 দিয়ে যাবে, তাহলে 3, 1, 1, 5, 2। এটা হলো আমাদের লসাগু। ঠিক আছে, গুণ করে দাও কত কত, তাহলে এখানে 5, এখানে 2, এখানে 5, 5 গুণে 10, 10 3 10 30, 30 আর এখানে দেখো তোমাদের 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120 3 120 গুণ করলে 360। তাহলে লসাগু বেরোলো আমাদের 360। এই 360 সেকেন্ড, এটা সব সেকেন্ড আছে, তাহলে এত সেকেন্ড পর পর তারা একসঙ্গে বারবার বাজবে। 360 সেকেন্ড পর পর তারা একসঙ্গে বাজবে, বোঝা গেল? তাহলে 1 ঘন্টার মধ্যে তারা কতবার বাজবে? 1 ঘন্টার ব্যবধানে, তার মানে 1 ঘন্টার মধ্যে, তাহলে 1 ঘন্টা 1 আওয়ার মানে কত, 360, মানে 1 আওয়ার্স মানে কত সেকেন্ড সেটা আমরা বের করব। তাহলে 3600 সেকেন্ড। ওকে, তাহলে এত সেকেন্ডকে তাহলে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে দেখো 3600কে 360 দিয়ে ভাগ করো, তাহলে কাটাকাটি করলে আমাদের কত আসছে, 10 সেকেন্ড, মানে 10 বার, 10 সেকেন্ড না 10 বার। তাহলে দেখো 1 ঘন্টার মধ্যে ওরা 360 সেকেন্ড পর পর একসঙ্গে বাজছে। আমাদের অ্যান্সার কোশ্চেন এইভাবেও আসতে পারতো, তাহলে কত সেকেন্ড পর তারা একসঙ্গে বাজবে, তাহলে 360 সেকেন্ড পর বাজবে। বাট আমার এখানে কী বলেছে, 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজে, মানে 1 ঘন্টার মধ্যে কত সেকেন্ড আসছে, 360 সেকেন্ড আসছে, তাহলে মানে 3600 সেকেন্ড আছে। এই 3600 সেকেন্ডের মধ্যে তারা কতবার একসঙ্গে বাজবে, তাহলে 360 দিয়ে এটাকে ভাগ করে দাও, 10 বার আসছে, 10 বার বাজবে। যদি এটা বলা থাকতো
এখানে ব্যবধানে বলা আছে, কোশ্চেনটা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। 1 ঘন্টার ব্যবধানে মানে 1 ঘন্টার ভিতরে তারা কতবার বাজবে, এইটা বাজবে। যদি বলতো 1 ঘন্টায় তারা কত বাজবে, শুধুমাত্র 1 ঘন্টায়, ব্যবধানে যদি কথাটা না থাকতো তাহলে আমাদের কিন্তু এটার অ্যান্সারটা এর সঙ্গে +1 করতে হতো, ঠিক আছে। 10-এর জায়গাতে +1 করতে হতো, ঠিক আছে। 1 ঘন্টায় কতবার বাজবে, তাহলে এরকম যদি কোশ্চেনটা থাকতো তাহলে তোমাকে +1 করতে হতো। কারণ প্রথমে যখন শুরু করবে একসঙ্গে বাজলো, তারপর থেকে আমাদের টাইম স্টার্ট, তাহলে সেটাকেও তখন ধরতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট বাজলো, তারপর থেকে শুরু, তাহলে 1 ঘন্টার কতবার বাজবে, তাহলে সেটা বললে এর সঙ্গে +1 করতে হতো। বাট এখানে আমাদের বলে দিয়েছে 1 ঘন্টার ব্যবধানে কত বাজবে, তার মানে 1 ঘন্টার মধ্যে তারা কতবার বাজবে, সেটা হলো 10 বার। এখানে +1 যোগ করার দরকার নেই। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এইটুকু জিনিস তোমরা অবশ্যই খেয়াল করবে অঙ্কে যখন দেওয়া থাকবে। ইংলিশে যদি দেখো তাহলে স্প্যান আছে, এই স্প্যান কথাটা অবশ্যই গুরুত্ব দেবে, কারণ স্প্যান যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এটা সঙ্গে 1+ করতে হতো। বাট এখানে স্প্যান বলা রয়েছে, তার মানে এখানে +1 করার দরকার নেই। ওকে, চলো নেক্সট প্রবলেমটা। এখানে দেখো কী বলেছে, সচিন তেন্ডুলকরের 11তম ইনিংসে একটি নির্দিষ্ট রানের গড় রয়েছে। 12তম ইনিংসে তিনি 120 রান করেছেন। ফলস্বরূপ তার গড় রান পাস বৃদ্ধি পেয়েছে। তার নতুন গড় কত সেটা আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে সচিন তেন্ডুলকরের 11টা ইনিংসে একটি নির্দিষ্ট রানের গড় রয়েছে, সেই গড়টা আমরা জানি না, ঠিক আছে। 11টা ইনিংস অলরেডি হয়েছে, 11টা ইনিংসে গড় রান ধরলাম আমি x করে রয়েছে। 12তম ইনিংস যখনই খেলা হলো, 12টা গেম খেলা হলো, তখন এখানে কি করেছে, সে 120 রান করেছে। 120 রান করার পরেও তার কী হলো, গড় রান কী হলো, পাস করে বেড়ে গেল। তাহলে এই ইনিংসে টোটাল রান করেছে 120 রান, ঠিক আছে। বাট গড় রান কত হয়ে গেল, x+5, ঠিক আছে। এইবার দেখো আমি কি করব, আমি এখানে করব, এখানে কী বলছে, তার নতুন গড় কত, এটার ভ্যালু কত, x+5-এর ভ্যালু কত, সেটা আমাদের বের করতে বলেছে। আমরা কি করব, দেখো এই যে 5 রান করে বৃদ্ধি পেল, প্রত্যেকটা ইনিংসের জন্য 5 রান, একটা ইনিংসে 5 রান, দুটো ইনিংসে 5 10 রান, তিনটে ইনিংসে 3-15 রান। তাহলে টোটাল ইনিংস কত খেলা হলো, 12টা ইনিংস খেলা হলো। তাহলে টোটাল 12টা ইনিংসের জন্য কত রান বেড়েছে, 60 রান বেড়েছে, টোটালে বেড়েছে, এটা টোটালে, ঠিক আছে। তাহলে দেখো ও এই ইনিংসে কত রান করেছে, 120 রান করলো। 120 রানের মধ্যে থেকে যে 60 রান, সেই 60 রানকে ও আলাদা করে কী করলো, এই 60 রানের কাজ কি, এই 60 রান কী করলো, প্রত্যেকের গড় বাড়ালো 5 করে। তার মানে এই 60 রানের কাজ হলো ও সবার গড়কে বৃদ্ধি করলো। ওকে, তাহলে এই 60 রান 120-র মধ্যে থেকে দুটো ভাগ করো, তাহলে এর মধ্যে একটা 60 এই রানটা নিল, আর একটা 60 থাকলো। এই 60 রানটা কি, এই 60 রানটা হলো এক্সের ভ্যালু, এই 60 রানটা হলো আমাদের এক্সের ভ্যালু। কারণ এই 60 রানটা কী হলো, এর অ্যাভারেজ ঢুকে গেল, এর মধ্যে অ্যাভারেজে ঢুকে গেল। আর বাকি যে 60 রান থাকলো, সেই 60 রানটা কী হলো, সবার 12 জনের মধ্যে, 12টা ইনিংসের মধ্যে ভাগ হলো। কত করে ভাগ হলো, 60কে 12 ভাগ করে দাও 5, তাহলে প্রত্যেকে 5টা করে, মানে তাদের গড় 5 রান করে বৃদ্ধি পেয়েছে, ওই 5টা এটা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এক্সের ভ্যালু আমাদের কত, এক্সের ভ্যালু হলো আমাদের 60। তাহলে x+5-এর ভ্যালু কত, 60 + 5 65। ওকে, তাহলে নতুন গড় হলো আমাদের 65। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যদি বলতো পুরাতন গড় কত, তাহলে পুরাতন গড় ছিল আমাদের কত, আগের গড়টা আমাদের ছিল 60। ওকে, তাহলে নতুন গড় বের করতে বলেছে, সেই জন্য আমরা পেয়ে গেলাম কত, 65। বোঝা গেল প্রবলেমটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাভারেজের এই টাইপের প্রবলেমগুলো তোমরা এইগুলো সিম্পলভাবেই করবে। এটা তোমরা ইকুয়েশন বানিয়ে করতে পারতে, ঠিক আছে। ইকুয়েশন বানিয়ে কী করতে পারতে, এইভাবে করতে পারতে। দেখো 11টা ইনিংসে প্রত্যেকটাতে গড় রান হলো x রান করে, এটা আমরা ধরেছিলাম। প্লাস 12 নম্বর ইনিংসে কত করলো, 120 রান করলো।
দিয়ে ইকুয়াল টু হয়ে যেত 12টা ইনিংসে গড় রান এবার কত x+5 হয়ে যেত। এখান থেকে এটা ইকুয়েশন সমাধান করে তোমরা এক্সের ভ্যালু পেয়ে যেতে। এক্সের ভ্যালু তোমাদের 60 আসবে, দেখবে, ঠিক আছে, এক্সের ভ্যালু তোমাদের 60 আসবে। ওকে, তাহলে এক্সের ভ্যালু যখন পেয়ে গেলে তাহলে x+5 এর ভ্যালু কত, x+5 এর ভ্যালু 65। এটা হলো বর্তমান গড়। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। ঠিক আছে, এটা কি বলেছে, মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘুরতে হয়। তাহলে চাকাটার ব্যাস কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, কত মিটার চলছে, 440 মিটার চলছে, কতবার ঘুরছে, 1000 বার ঘুরছে। এবার দেখো কোনো একটা চাকা যখন ঘোরে তখন সে কতটা ডিস্টেন্স কভার করে। একবার ঘুরতে গেলে ওই চাকার যা পরিধি থাকে, ওই চাকার যা পরিধি থাকে সে পরিধি পরিমাণ ডিস্টেন্স সে কভার করে। তাহলে এই চাকার ব্যাসার্ধ আমি ধরলাম আর, ব্যাসার্ধ হলো আমাদের আর। ওকে, তাহলে ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, ব্যাসার্ধ ধরলাম আমি আর, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত, পরিধি হলো আমাদের 2πr। এটা তো তোমরা জানো, পায়ের ভ্যালু কত, 22/7। তাহলে এই যে এটা হলো মিটারে ধরলাম, তাহলে একবার চক্কর খেয়ে ওরা কত মিটার যাচ্ছে, এত মিটার ডিস্টেন্স যাচ্ছে। তাহলে কতবার চক্কর খেয়েছে, 1000 বার চক্কর খেয়েছে। ওকে, তাহলে 1000 বার যদি চক্কর খাই, তাহলে 1000 বার যদি চক্কর খাই তাহলে 1000 বারে কত মিটার যাবে, তাহলে 2πr ইন্টু 1000 ইকুয়াল টু 440 মিটার। এই হলো আমাদের ইকুয়েশন। ঠিক আছে, কারণ এক চক্করে এত মিটার যাচ্ছে রাস্তা, তাহলে 1000 বার চক্করে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে ইকুয়াল টু 440 মিটার হয়ে যাচ্ছে। ইকুয়েশন পেয়ে গেলে সলভ করো, কাটাকাটি করো। এবার দেখো আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু দেখো এখানে ইকুয়েশনটা বানাও, 440/1000টা নিচে চলে আসবে, 2টাও নিচে চলে আসবে। পায়ের ভ্যালু আমরা জানি 22/27, তাহলে পায়ের ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে 22/7 হয়, তাহলে 22টা নিচে থাকলো, 7টা উপরে চলে যাবে, 7টা কী হবে, উপরে চলে যাবে, 22/7। ঠিক আছে, কাটাকাটি করো তোমরা। এরপর কাটাকাটি যদি করো, দেখো এখানে 22 দিয়ে 40-এ কাটবে 2, আর এই 0 0 তো কেটে গেল এখানে। ওকে, এই 2 দিয়ে আবার 2কে কাটো, তাহলে কত, 7/100। তাহলে আর এর ভ্যালু কত পেলাম, 7/100। আমার এখানে অ্যান্সার কী চেয়েছে, চাকাটির ব্যাস, আর হলো আমাদের ব্যাসার্ধ, আর হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাস ইকুয়াল টু কি, ব্যাস হলো ডি ইকুয়াল টু 2r, ব্যাস হলো আমাদের 2r। তাহলে এখানে ডবল করে দাও, তাহলে 2r ইকুয়াল টু 7/50 হয়ে যাবে, 7/50। তো এইটা মানে কত, এটা মানে হলো 0.14, 0.14 মিটার। ঠিক আছে, এটা মিটারে, ইউনিটে। তাহলে চাকাটির ব্যাস আমরা পেয়ে গেলাম 0.14 মিটার। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, বুঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এগুলো একবারে না বুঝতে পারলে তোমরা রিপিট করে স্লো করে আবার দেখতে পারো। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে আশা করি। আর ভিডিওগুলো কেমন লাগছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তার পাশাপাশি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যারা তোমাদের সঙ্গে প্রিপারেশান নিচ্ছে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর পিডিএফগুলো ডাউনলোড করার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, লিঙ্কটা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রবলেম দেখো। 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ডে ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে। এখানে বলে দিয়েছি একসাথে বাজা শুরু করে। ঠিক আছে, এটার জন্য তোমাদের অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। আগে এরকম টাইপের একটা প্রবলেম পড়েছিলাম আমরা, সেখানে ছিল 1 ঘন্টার ব্যবধানে কতবার বাজবে। ঠিক আছে, ওখানে ব্যবধানে ছিল, বাট এখানে ব্যবধানে বলেনি, এখানে বলেছি 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে। তাহলে সেম টাইপের প্রবলেম। ঠিক আছে, আমরা কি করব, লসাগু করব। তাহলে 2, 4, 6, 8, 10 আর 12 এর লসাগু করব।
লসাগু যদি আমরা করি তাহলে সিম্পলি তোমরা করে নাও, কত আসবে দেখো, 2 দিয়ে দাও, 1 2 3 4 5 6, আবার তোমরা দিতে হবে 2 দিয়ে 1 1। যারা এটা দ্রুত করতে পারো অনেকে করতে পারবে, ঠিক আছে, তোমরা যদি একটু বুদ্ধি খাটাও তাহলে এটা দ্রুত করতে পারবে, এটা করার দরকারই নাই। 3 দিয়ে যাবে, দেখো 1 1 1 2 5 1। ওকে, তাহলে আমাদের লসাগু কত আসলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 120 সেকেন্ড। তার মানে কি 120 সেকেন্ড পর পর তারা একসঙ্গে বাজবে। লসাগু আমরা কত পেলাম, 120 সেকেন্ড, 120 সেকেন্ড পর পর তারা একসঙ্গে বাজবে। তাহলে প্রথমে কি বলেছে, তারা একসাথে বাজতে শুরু করেছে, তাহলে ফার্স্টে যে একসাথে বাজতে শুরু করেছে সেটাকে আছে, তারপরে এবার শুরু হলো। তাহলে 30 মিনিটে কত সেকেন্ড হচ্ছে, তাহলে 30 মিনিটে কত সেকেন্ড, 60 দিয়ে গুণ করে দাও, তাহলে এত সেকেন্ডে কতবার বাজবে, 120 ভাগ করে দাও, ঠিক আছে। 60 দিয়ে 120 কাটো 2, 2 দিয়ে 30 কাটো কত আসবে 15। তাহলে দেখো এখানে 15 বার বাজছে, 30 মিনিটে 15 বার বাজবে। এবার এখানে একটা ঝামেলা হয়ে আছে, সেই ঝামেলাটা হলো যে তারা একসঙ্গে বাজতে শুরু করেছে, যখন আমাদের টাইমটা শুরু হয় তখন তারা একসাথে বেজেছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে যে একসঙ্গে বেজেছে সেটাকে আমরা এখানে ইনক্লুড করিনি, সেই জন্য এখানে +1 করে দিতে হবে, তাহলে ওটা কত হয়ে যাবে 16 বার। তাহলে অপশন নাম্বার বি হবে এখানে 16 নম্বর, যেটা অপশন নাম্বার বি সেটা হবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। কারণ এখানে +1 করতে হবে। কেন করতে হলো, কারণ তারা প্রথমেই যখন বেজেছে একসঙ্গে বাজতে শুরু করেছে, আর এখানে কোনো ব্যবধান বলেনি, ঠিক আছে। টোটাল বলেছে 30 মিনিটে তারা কতবার বাজবে, 30 মিনিটে, ঠিক আছে। তাহলে প্রথমে যখন একসাথে বাজতে শুরু করেছে, তারপরে ওটা বাদ দিয়ে ওটার পর থেকে সেটাকে আমরা 0 যদি ধরি, 0 স্টার্টিং পয়েন্ট হলো 0, ঠিক আছে, সেখানে একবার বেজেছে সেটাকে আমরা ধরে নিই, কারণ 1 2 3 করে টোটাল 15 বার ধরেছি, তাহলে যেটা স্টার্টিং পয়েন্টে বেজেছে সেটার জন্য এখানে 1 প্লাস হলো, তাহলে টোটাল হলো 16 বার বেজেছে। ওকে, বোঝা গেল। চলো নেক্সট প্রবলেম কী বলেছে, একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে 35 সেন্টিমিটার স্কোয়ার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি এবং 10% কম হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ওকে, তা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে 35 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একটা আয়তক্ষেত্র ধরো, একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। কি বলেছে, দৈর্ঘ্যটা 50% বেশি আর প্রস্থটা হলো আমাদের, তাহলে আমি বর্গক্ষেত্র কী হয়, দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়, ঠিক আছে। তাহলে এর হলো এ ধরলাম, বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, আর আয়তক্ষেত্র যেটা সেটা দৈর্ঘ্য হলো আমাদের লেন্থ আর প্রস্থ হলো ব্রিথ। ওকে, এবার দেখো কি বলেছে, লেন্থ কি বলেছে 50% বেশি, লেন্থ বলা আছে 50% বেশি, ঠিক আছে, বেশি বলা আছে। তাহলে 50% যদি বেশি হয় তাহলে কত হবে 150, তাহলে এ যে আছে তার 50% বেশি, তার মানে 150/100, এইটা হবে লেন্থ। আর ব্রিথ কী হবে, ব্রিথটা হবে 10% কম, তাহলে এ যা আছে তার 10% কম মানে 90/100, এটা হবে ব্রিথ। ওকে, তাহলে আয়তক্ষেত্রের লেন্থ আর ব্রিথ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। রিলেশনটা কার সঙ্গে পেলাম, বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে পেয়ে গেলাম। ওকে, এবার ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র কি, লেন্থ ইন্টু ব্রিথ হয়, ঠিক আছে। ক্ষেত্রফলের সূত্র কি, লেন্থ ইন্টু ব্রিথ হয় সবসময়। তাহলে আমরা সূত্রটা এখানে পুট করব। তাহলে এখানে দেখো আয়তক্ষেত্রে কি লেন্থ ইন্টু ব্রিথ মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এ ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে কত 35 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে আমরা জিরোগুলো কেটে দিই, 0 0 কেটে যাচ্ছে, তাহলে এখানে 9 15 থাকছে। তাহলে এখানে ভ্যালুটা যদি বসিয়ে দিই, এল এর ভ্যালু কত, এ
15a/10 আর b এর ভ্যালু হলো 9a/10। তাহলে যদি আমরা বসিয়ে দিই তাহলে 9 15 হচ্ছে আমাদের 135, 135a²/100 এটা আসছে -a² = 35। ওকে, তাহলে আমরা যদি এখানে এটা সলিউশনটা করি তাহলে দেখো a², তাহলে কি আসে 35a² = 35 × 100। তাহলে 35 কেটে গেল, তাহলে a = কত √10 আসবে। তাহলে আমি ধরলাম a² এর ভ্যালু কত আসলো 100 আসলো। ঠিক আছে, আমার যদি এবার চাইতো কি চাইতো বর্গক্ষেত্রের বাহু যদি দৈর্ঘ্য চাইতো তাহলে আমরা পেয়ে যেতাম a², এর ভ্যালু কত 10 আসতো, স্কোয়ারটা তুললে এটা কত 100 বর্গমূল করতাম, 100 বর্গমূল হলো 10। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যেতাম 10 মিটার করে, সেন্টিমিটার বলা আছে সেন্টিমিটার করে বর্গক্ষেত্র পেয়ে যেতাম। বর্গক্ষেত্র পেলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যও পেয়ে যেতাম, প্রস্থও পেয়ে যেতাম। বাট আমাদের অত কিছু বের করতে পারেনি, এখানে বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো আমাদের এটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো এটার ভ্যালু বের করবো। তাহলে a² আছে, a² এর ভ্যালু কত 100 বসিয়ে দিই। তাহলে 100 যদি 100 বসিয়ে দিই তাহলে কত হবে এখানে, তাহলে দেখো 135 × a² এর জায়গাতে এই 100 বসিয়ে দিলাম, a² এর ভ্যালু এখানে আমরা বসিয়ে দিলাম 100/100 সেন্টিমিটার স্কোয়ার। 100 কেটে গেল, তাহলে কত হলো 135 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 135 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? ঠিক আছে, এই প্রবলেমটা এটা হলো বেসিক থিওরি হয়ে। এবার যদি তোমরা সাকসেসিভ যদি এখানে লাগাতে চাও তাহলে সাকসেসিভ লাগাতেও পারবে। এবার দেখো কি হলো, বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা সবসময় আমরা 100ই ধরবো। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো বাহু কত 50% বেশি, 50% বেশি, আর বেশির জন্য এটা প্লাস, আর প্রস্থ কি 10% কম, 10% মাইনাস। তাহলে প্লাস মাইনাস এটা মাইনাস হবে, তাহলে 50 × 10/100 এটা মাইনাস হবে, প্লাস মাইনাসে কি হয় এটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, মাইনাস, এটাও পার্সেন্টেজ থাকবে। তাহলে দেখো কত হলো 50 - 10 আর 5 হলো 15, তাহলে হলো 35% প্লাস 35% টোটাল চেঞ্জ, এটা হলো টোটাল চেঞ্জ। ওকে, তাহলে টোটাল চেঞ্জ হলো আমাদের 35%। এটা কোথায়, ক্ষেত্রফলের উপর। তাহলে ক্ষেত্রফলের উপর কি বেশি, 35% বেশি হচ্ছে। তাহলে এখানে আমরা 35% বেশি যদি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা 100 যদি ধরি, 100, তাহলে 35% বেশি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 135। ঠিক আছে, তাহলে ডিফারেন্স দেখো 35ই আসছে। ডিফারেন্স আমাদের বলা আছে না 35, তাহলে ডিফারেন্স এখানে 35 রয়েছে, তার মানে আমাদের এই দুটোই স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 135 সেন্টিমিটার স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, বোঝা গেল? তো এইভাবেও তোমরা এটা করতে পারতে। চলো নেক্সট প্রবলেম। একটি দলে 75টি মেয়ের গড় ওজন হলো 47 কেজি। কটা মেয়ে আছে, 75টা মেয়ে আছে, তাদের গড় ওজন হচ্ছে 47 কেজি। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখার সময় কি হয়েছে 45 কেজির, যার প্রকৃত ওজন হলো 25 কেজি। তাহলে একটা মেয়ের ওজন লেখা হয়েছে 45 কেজি, বাট ওর প্রকৃত ওজন কত 25 কেজি, বাট লেখা হয়েছে কত 45 কেজি। তাহলে দলের 75টি যে মেয়ে রয়েছে তাদের আসল গড় ওজন কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো কি করবে তোমরা, এটা অনেকে তোমরা সিম্পলভাবে যদি করতে চাও গুণ করে এটা করতে পারবে। ঠিক আছে, গুণ করে প্লাস মাইনাস করে একটু বড় হবে করতে পারবে, বাট আমরা সিম্পল প্রসেসে কীভাবে করবে সেটা আমরা দেখব। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা যদি ভালো করে দেখো তাহলে এখানে দেখা যাচ্ছে যে 75টি মেয়ের গড় ওজন আছে 47 কেজি।
ঠিক আছে। তাহলে 47 কেজি গড় ওজন, বাট আমাদের অরিজিনালি যদি ওজন দেখি তাহলে কিছুটা কম হবে। কারণ কি, এখানে একজনের ওজন আমাদের 45 কেজি লেখা হয়েছে, যার ওজন হলো 25 কেজি, তাহলে 45 কেজি লেখা হয়েছে, যার ওজন কি অরিজিনাল ওজন হলো 25 কেজি। তাহলে কত বেশি নেওয়া হয়েছে দেখো, তাহলে এখানে বিয়োগ করে দাও। তাহলে 20 কেজি যে ওজন সেটা বেশি নেওয়া হয়েছে, ঠিক আছে। এই 20 কেজি যেটা ওজন সেটা বেশি নেওয়া হয়েছে। এই 20 কেজি ওজন সবার মধ্যে আছে অল্প অল্প করে। 75 জন যেহেতু মহিলা আছে, মেয়ে আছে, তাহলে 75 জন মেয়ের মধ্যেই ভাগ করা আছে 20 কেজি, ঠিক আছে। তাহলে এই 20 কেজি যেটা বেশি নেওয়া হয়েছে সেটাকে যদি কমিয়ে দেই তাহলে প্রত্যেকের মধ্যে থেকে কত করে কমবে। তাহলে এই 20 কেজি 75 জন মেয়ের মধ্যে যদি কমানো হয় তাহলে 20কে 75 দিয়ে ভাগ করে দাও, কত করে কেজি কমছে দেখো। 75 কেজি 75 দিয়ে ভাগ হবে, 75 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমাদের এখানে কত আসছে, 5, 4 আর 5 দিয়ে কাটলে 15, তাহলে 4/15। তাহলে এটা যদি ভাগ করে দিই আমরা 15 পয়েন্ট যদি নিয়ে, আমি একবার লিখছি অ্যান্সারটা, দেখো কত আসবে। 4 15 15 দুগুণে 30, 10 পয়েন্ট নিয়ে 0, 6 15 90, আবার 10, তাহলে 2.67 এটা হলো একটা নাম্বার। এরকম একটা, সরি 2.67 না, এটা প্রথমে ভুল হয়েছে, এটা প্রথমে পয়েন্ট নিতে হবে। তাহলে 0.40, 15 দুগুণে 30, 10 6 7 এটা আসবে, ঠিক আছে। 0.267 এত কেজি করে সবার ওজন কী হবে, সবার কাছ থেকে কমাতে হবে। কারণ এই 20 কেজি ওজন যেটা বেশি লেখা হয়েছে, আমরা কি 25 কেজি ওর অরিজিনাল ওজন, সেখানে লিখেছি 45 কেজি, মানে 20 কেজি বেশি দেওয়া হয়েছে। সেই 20 কেজি কী হবে, সবার কাছ থেকে নিতে হবে অল্প অল্প করে। তাহলে 75 জনের মধ্যে থেকে যদি প্রত্যেকের মাস থেকে কত করে নিব, তাহলে প্রত্যেকের কাছ থেকে 0.267 কেজি করে কমাতে হবে। তাহলে অরিজিনাল বয়স মানে গড় ওজন হলো 47 কেজি, তার মধ্যে থেকে এটা যদি কমায় তাহলে মাইনাস করে দাও, তাহলে হয়তো 0.267 এটা মাইনাস করে দাও এর মধ্যে থেকে। তাহলে মাইনাস করলে আমাদের কী আসবে, এটা 0 0 0 উপরে থাকবে, তাহলে এটা কত আসবে 3, এটাও 3, ঠিক আছে, এটাও আমাদের 3 হয়ে যাবে পয়েন্ট, এটা 4 6, ও 3 না, এটা 7 হবে, এটা হয়ে যাবে আমাদের 7, ঠিক আছে। তাহলে 46.73 কেজি। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে অরিজিনাল গড় ওজন হবে 46.73 কেজি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা কী করে করলাম, আমরা বেসিকভাবে জাস্ট এটাকে একটু ডিপ অ্যানালাইসিস করলে তোমরা এইভাবে পাবে। আর তোমরা যদি বেসিকভাবে করতে চাও তাহলে তোমরা কি করবে, এই যে আছে যে 75টি মহিলা মেয়ে আছে, তাদের গড় ওজন আছে আমাদের কত করে 45 কেজি, 47 কেজি করে রয়েছে, তাহলে 47 দিয়ে গুণ করে দাও। এর মধ্য থেকে আমাদের 20 কেজি বেশি নেওয়া আছে, সেই 20 কেজিকে মাইনাস করে দাও, ঠিক আছে। এই 20 কেজি মাইনাস করার পর আবার এটাকে 75টা মেয়ে আছে 75 দিয়ে ভাগ করো, এটাই আসবে। এটাকে সিম্পলিফাই করলে ওটাই আসবে। তোমরা যদি এটাকে আলাদা আলাদা করো তাহলে 47, এটা আলাদা করে যদি নিই তাহলে 47 × 75/75, 75 কেটে যাচ্ছে 47, তাহলে -20/75 এটা। তাহলে এটা যা ভাগ করে যা আসবে সেটা এখান থেকে বিয়োগ করলে সেটাই আসবে। তো ওটাই আমরা এখানে করলাম, ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট প্রবলেম। 17 নাম্বার, একজন মানুষ গড়ে 24 কিলোমিটার/ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিলোমিটার/ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে 24 কিলোমিটার গতিতে উপরে ওঠে আর 30 কিলোমিটার গতিতে নিচে নামে। গড় গতিবেগ যেটাই হোক না কেন, যে আমাদের থিওরি কি ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম।
তাহলে এখানে গড় গতিবেগ কী বলেছে দেখো, উপরে উঠলো আবার নিচে নামলো, দুই ক্ষেত্রে কি আমাদের ডিস্টেন্স ডি প্লাস ডি সেম ডিস্টেন্স, টাইম দুই ক্ষেত্রে আলাদা হবে, কারণ ওঠার সময় একটা টাইম লেগেছে, নামার সময় একটা টাইম লেগেছে। তাহলে ওঠার সময় টাইমটা কত সেটা আমরা জানি না, তাহলে টাইমের সূত্র আমরা কি জানি, টাইমের সূত্র আমরা এখান থেকেই পাবো, ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে ওঠার সময় স্পিড কত ছিল, ডিস্টেন্স তো আমাদের ডি ছিল, স্পিড ছিল 24, প্লাস নামার সময় স্পিড মানে ডিস্টেন্স ডি ছিল, বাট স্পিড ছিল তখন 30। এইটা সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটা সমাধান যদি আমরা করি তাহলে উপরে কি দেখো 2D থাকবে, ইন্টু নিচে 24 আর 30-এর লসাগু যেটা হবে সেটা চলে আসবে, 24 আর 30-এর লসাগু হবে 120। ওকে, আর নিচে এখানে যোগ করলে কত আসবে, ডি আমরা কমন নেই, তাহলে ডি যদি কমন নেই তাহলে এর লসাগু 120 তো নিচে ছিল, তাহলে 24 5, তাহলে 5 প্লাস 3 4, ওকে 5 প্লাস 4 এটা। তাহলে এখানে কাটাকাটি যদি করো তাহলে দেখো ডি আর ডি কেটে গেলো, ডি এর কোনো কাজ নেই, তাহলে উপরে কত থাকলো 240, 12 × 24, 240/9, এত কিলোমিটার পার আওয়ার, এটা হবে আমাদের অ্যাভারেজ স্পিড। এটা কাটাকাটি করো, কাটাকাটি করে ভাগ করো, তাহলে তোমরা কী পাবে, 3 দিয়ে কাটো, 3 × 9, 3 × 24, 80/3। এটা যদি ভাগ করে দাও তাহলে 3 × 6, 3 × 6 18, 2 মানে আবার 6 6 চলতেই থাকবে, তাহলে 26.6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তাহলে অ্যাভারেজ গতিবেগ কী করে বের করতে হয় আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই হলো অ্যাভারেজ গতিবেগ বের করার নিয়ম। তাহলে এইভাবে তোমরা করতে পারো, এটারও শর্ট থিওরি রয়েছে, তোমরা মুখস্থ করলে করতে পারো। ঠিক আছে, এটা শর্ট যে থিওরি সেটা হলো আমাদের S = 2 × স্পিড 1 × স্পিড 2 বাই স্পিড 1 প্লাস স্পিড 2। ঠিক আছে, এটা হলো অ্যাভারেজ গতিবেগের থিওরি। তাহলে আমরা যদি দেখি এর 2 × স্পিড 1 কত ছিল 24, আর স্পিড 2 ছিল 30, তাহলে 24 × 30 বাই 24 প্লাস 30, 24 প্লাস 30, তাহলে কত আসবে এটা, 2 × 24 × 30 বাই 24 প্লাস 30 যদি করি তাহলে 54। ঠিক আছে, কাটাকাটি করে দাও, 6 দিয়ে কাটবে, 4 × 6 = 24, 6 × 54। এবার কাটাকাটি করো আবার 3 দিয়ে, 3 × 10 = 30, 3 × 3 = 9, তাহলে 80/3 ওটাই আসলো। ঠিক আছে, তার মানে 26.6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো এটা শর্ট ট্রিক্স। তো তোমরা মনে রাখতে পারো যদি সহজ মনে হয়, যদি মনে রাখতে না পারো তাহলে মেন জিনিস হলো তোমাদের প্রসেসটা, এইটা হলো মেন প্রসেস। এটা কিভাবে, এটা জানা থাকলে তোমরা যে কোনো প্রবলেম সহজে করতে পারবে। এটা দুটো না থেকে 3টে দেওয়া থাকলো, 4টে দেওয়া থাকলো, বা ডিস্টেন্স আলাদা আলাদা দেওয়া থাকলো। এই থিওরিটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল কখন, যখন এই শর্ট ট্রিক্সটা অ্যাপ্লিকেবল যখন ডিস্টেন্স সেম হবে, যাওয়ার ক্ষেত্রে বা আসার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ডিস্টেন্সেস সেম হবে তখন হবে এটা ডিস্টেন্সটা যখন আমাদের সেম হবে তখনই এটা অ্যাপ্লিকেবল, তাছাড়া অন্য কোথাও অ্যাপ্লিকেবল না। বাট আমাদের যদি প্রসেসটা আমরা জেনে রাখি তাহলে এই প্রসেসটা যেটা রয়েছে সেটা আমরা আমার ডিস্টেন্স যা মনে তাই থাক, 1/3 1/4 এরকমও দেওয়া থাকতে পারতো, সেখানেও যেইভাবেই দেওয়া থাক আমরা মেন প্রসেসটা যদি মনে রাখি তাহলে আমরা সহজেই এগুলো সলভ করতে পারবো। বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। এটা কি বলেছে দেখো, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয় তবে ওই সমপরিমাণ খাদ্য কতদিন চলবে, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 550 জন পুরুষের জন্য একটি ত্রাণ শিবিরে 28 দিনের খাবার মজুদ ছিল। এটা ঐকিক নিয়মের অঙ্ক, তোমরা এগুলো করেছো। ঠিক আছে, তাহলে 550 জন লোকের যদি ত্রাণ শিবিরে 28 দিনের খাবার ছিল, ঐকিক নিয়মে যদি আমরা করি তাহলে 28 দিনের খাবার 550 জন লোক, তাহলে একজন লোকের যদি আমরা বলি
তাহলে একজন লোকের কতদিন খাবার থাকবে 550 ইন্টু 28। আর টোটাল লোক এখন কত হলো, যদি আরও 150 জন যোগ করে তাহলে টোটাল লোক হলো, আগে 550 ছিল, আবার 150 জন যোগ হলো, তাহলে 600-700 জন হয়ে যাচ্ছে। এটা সমাধান করে নাও, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে 0 0 কাটো, 14 দিয়ে কাটো, 14 দুগুণে 28, 5 14 70, 5 দিয়ে কাটো 55, 11, 11 দুগুণে 22। ঠিক আছে, তাহলে আমাদের কতদিন সময় আসছে, 22 দিন অ্যান্সার। ঠিক আছে, এটা তোমাদের ঐকিক নিয়মে মাধ্যমিক 9-10 ছিল ওই টাইপের প্রবলেম। ঠিক আছে, আমরা এটা লিখে করতে পারতাম যে 550 জন লোকের ট্রান্সফার খাবার ছিল 28 দিনের, তাহলে একজন লোকের খাবার কত দিন, বেশি দিন হবে না, তাহলে 28 ইন্টু 550, তাহলে 150 আর 550 700 জন লোক হয়ে গেল। 700 জন লোকের কতদিন চলবে, তাহলে 28 ইন্টু 550 বাই 700। এটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এখানে এটা হলো ব্যস্ত সম্পর্ক, কারণ খাবারের পরিমাণ যেহেতু নির্দিষ্ট, খাবারের পরিমাণটা আমার কি নির্দিষ্ট, ফিক্সড, সেই জন্য এটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এটাকে তোমরা আরেকটা প্রসেস বলেছিলাম যে আগের একটা থিওরি, সেটা ফেলতে পারো, যে লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা ইন্টু ঘন্টা ইন্টু এফিসিয়েন্সি বাই টোটাল কাজ ইকুয়াল টু আমাদের কী হয়, কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, এটাও যদি আমরা থিওরিটা ফেলি তাহলেও আমাদের হবে। তাহলে লোক সংখ্যা প্রথমে কত বলেছে, 550 জন। কত দিনের খাবার ছিল আমাদের, এখানে বলেছে 28 দিনের খাবার ছিল, তাহলে 28 দিনের খাবার ছিল। ঠিক আছে, বাকিগুলো সবগুলো ভ্যালু সমান, দুই দিকে কেটে যাবে। ঠিক আছে, পরের ক্ষেত্রে কী হলো, লোক সংখ্যা হলো 700 জন, তাহলে কত দিনের খাবার থাকবে, দিনটা আমরা বের করবো এখানে। তাহলে কাটাকাটি করলে এখানে আমরা পেয়ে যাবো 14 দুগুণে 28, 5 14 70, 5 দিয়ে 11, তাহলে ডি ইকুয়াল টু হলো আমাদের 11 দুগুণে 22 দিনের খাবার আর থাকবে। ঠিক আছে, এই প্রসেসেও তোমরা করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে করবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে। 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটি কত সেকেন্ড সময় লাগবে, ডাইরেক্ট আমরা ডিভাইড করে দিব, তাহলে 25/0.128 এত সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তো এটা পয়েন্ট আছে, পয়েন্টটা যদি আমরা তুলতে যাই তাহলে আমরা কী করব, পয়েন্টটা তুলতে গেলে উপরে কত 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে আর জিরো থাকছে না, তাহলে কত হলো 128, নিচে থাকলো 128। এবার কাটাকাটি 1.28, কাটাকাটি করি, কাটাকাটি করলে এটা কত আসবে দেখো, 8 দিয়ে কাটবে, 8 দিয়ে আমরা যদি কাটি 16, এটাকে 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে এটা আমাদের চলে আসবে 125। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আসবে, কারণ মিলবে না এটা। দেখো এখানে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি সেকেন্ডস উইল ইট টেক ফর দ্য লুম টু ওয়েভ 25 মিটার্স অফ ক্লথ। তাহলে আমরা এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো। তাহলে এখানে 16 আর কাটাকাটি যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা গুণ করে দেবো। তাহলে এখানে দেখো 5 × 125 হয়, তাহলে 25 625, 625কে আবার 5 দিয়ে গুণ করে দাও, 625কে 5 দিয়ে গুণ করলে 5 25 125, 25 থাকলো 4 4 24, 25, এই 5 6 30 31। ঠিক আছে, তাহলে 3125/16 এটা হবে। এবার এটাকে ডিভাইড করে দাও, ডিভাইড করলে দেখো প্রথমে একবার যাবে, একবার গেলে হলো 15 30, তাহলে 15 থাকবে,
তাহলে 15 থেকে 2, ঠিক আছে, 152, তো 9 দিয়ে যাবে, 9 দিয়ে দিলে আমাদের 144 হয়, 144, 6, 7, 8, 85, 585, তাহলে পয়েন্ট সামথিং আসবে, পয়েন্ট কিছু আসবে, বাট আমাদের কি বলেছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে। তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে কি পেলাম আমরা, অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে পেলাম 195, ঠিক আছে, 195। তাহলে এটা হলো আমাদের অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন, যাদের মধ্যে 0.2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল, এবং কি হয়েছে একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছে, যা মোট বৈধ ভোটারের 75% ছিল। তাহলে মোট ভোটার সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে এখানে, ঠিক আছে। ভালো করে এই টাইপের প্রবলেমগুলো একটু দেখবে, কারণ এখানে অনেক ছোট ছোট লুপ হোল আছে, ঠিক আছে। কি বলেছে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন, তাদের মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। তাহলে 75%-এর মধ্যে 2% ভোট অবৈধ, ঠিক আছে। তাহলে ওই 75%-এর মধ্যে 2% যেটা, সেটা বাদ দিলে কত পার্সেন্ট থাকছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে টোটাল ভোটার সংখ্যা কত, 100, টোটাল ভোটার সংখ্যা হলো আমাদের 100%, ঠিক আছে। 25% আমার ভোট দেয়নি, বাকি এখানে 75% দিয়েছে বলছে, তার 25% আমার দেয়নি। এই 75%-এর মধ্যে আবার কি হয়েছে, 2% ভোট আমাদের অবৈধ, 2% ভোট অবৈধ। তাহলে বৈধ কত, 98%, বোঝা গেছে তো। তাহলে এই বৈধ যেটা সেটা হলো 98%। এই 98%-এর যেটা বৈধ, তার আবার কি বলেছে 75% পেয়েছে যে একজন প্রার্থী, তার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের 100%-এর ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করে বের করব, এখানে আমরা রিলেশনটা এখান থেকে বের করব। এই 98%-এর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত সেটা আমরা বের করে নিই। এছাড়া কি বলেছে এখানে, মোট বৈধ ভোটের 75%, তাহলে বৈধ ভোট আমরা ধরো 98%, এর আবার 75% যেটা, সেটার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। এর 75% যেটা ভ্যালু সেটা হলো আমাদের কত, 9261। তাহলে আমাদের এই 100%-এর ভ্যালু কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে আমরা এটা বের করব, কি করব দেখো, বেসিকভাবে যদি আমরা টেবিলটা বানিয়ে নিলাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হলো। এরপরে আমরা কি করব, যে টোটাল ভোটারের সংখ্যা যেটা সেটা একবারে বের করতে পারবো কি করে, 9261 এটা কার ভ্যালু, 75%-এর ভ্যালু। তাহলে ধীরে ধীরে নিচ থেকে উপরে যাব, 75 × 100, ওকে ফার্স্ট, তারপরে হলো ইন্টু 98, উপরে হবে 100, তারপরে হলো নিচে এখানে 75 আসছে না, তাহলে 75 উপরে হবে 100, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে ফার্স্ট কি, এই যে 75% এর ভ্যালু হলো এটা 9261। তাহলে আমরা টোটাল ভোটারের সংখ্যা যদি বের করতে চাই, তাহলে প্রথমে এটা থেকে আমরা নিচ থেকে উপরে যাব। তাহলে প্রথমে 75 থেকে 98% আসলাম, তাহলে 75 এটা ফ্র্যাকশন কত, 100/75, তারপর 98-এ আসলাম, 98 থেকে এবার 75-এ যাব, তার ফ্র্যাকশন কত, 100/98, এবার 75 থেকে 100% যাব, তাহলে 100/75, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যান্সার। এটা যদি তোমরা সমাধান করো তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে, বোঝা গেছে। এটা খুবই সুন্দর একটা প্রবলেম, ঠিক আছে। তো এই প্রবলেমটা তোমরা এইভাবে করতে পারবে, অথবা তোমরা আরেকভাবে করতে পারো, যে টোটাল ভোটার সংখ্যা আমি ধরলাম x, ঠিক আছে, ভেঙে ভেঙে করো। তাহলে এক্সের মধ্যে প্রথমে কি করেছে, 75% ভোট দিয়েছে, তাহলে 75% ভোট দিয়েছে, ওকে।
এবার কি করলো, 2% ভোট আমাদের কি অবৈধ, অবৈধ যারা তারা বাদ গেল। তাহলে বাকি যে 98% থাকলো সেটা আমাদের কি বৈধ ভোট। বাকি থাকলো কত, 98%, সেটা থাকলো আমাদের বৈধ ভোট। এই যে 98%-এর আবার 75% যে পেয়েছে তার সংখ্যা হলো আমাদের 9,261, ঠিক আছে, 9,261। এই তাহলে এক্সের ভ্যালু যদি আমার বের করতে হয় তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, তাহলে 9261 মাল্টিপ্লাই 100গুলো সব উপরে যাবে, ঠিক আছে। আর নিচে আমাদের কি কি থাকছে, 75 × 98 × 75, বুঝে গেল? ঠিক আছে, এইভাবেও তোমরা করতে পারবে। চলো তারপরে কাটাকাটি করো। 75 দিয়ে 3 4, এটা 3, এটা 4, আর কি আসবে, 7 দিয়ে কাটবে, এটা কাটো, 7 14 98, 7 দিয়ে এটা কাটো, 1 আসবে, আর এখানে 2 21, 3 7 21, 7 2 14, 3 7 21, ওকে। আবার 7 দিয়ে যাবে কি, 7 দিয়ে আবার যাবে, 7 দিয়ে আবার কাটো, 2, 7 দিয়ে আবার কাটো, 7 1 7, 7 8 56, 6 63, 7 9 63, 189, ঠিক আছে। এই 189কে আবার দেখো 3 দিয়ে একবার কেটে দিচ্ছি, 9 দিয়ে কাটলে কত আসছে, 9 2 18, 9 কে 9 21, আর নিচে এখানে 2 আছে, 2 দিয়ে 4কে কাটো, 2 থাকলো, তাহলে 4 2 8, 8, আর এখানে 21 × 100, তাহলে এক্সের ভ্যালু কত আসলো দেখো, 4 2 8, 8 2 কত, 8 1 8, 8 2 16, আর 100 আছে, দুটো 0, তাহলে 16,800 টোটাল ভোটার সংখ্যা হলো আমাদের 16,800, ঠিক আছে। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এটাও ক্যালকুলেশন করে দেখবে তোমরা, 16,800 আসবে, একই ভ্যালু দেখো, একই নাম্বার, ঠিক আছে। তো বোঝা গেছে তো প্রবলেমটা কীভাবে তোমরা সলভ করতে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর পাশাপাশি তোমরা তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে, তোমাদের ফ্রেন্ডস রয়েছে, তাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর পিডিএফগুলোর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, লিঙ্কটা তোমরা এই ভিডিওটা ডিসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের জন্য সামনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, বিভিন্ন যে এক্সাম রয়েছে তাদের বিভিন্ন যে প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তার পাশাপাশি থিওরিটিক্যাল ক্লাস নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। চলো নেক্সট, কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তার সুদে মূলে 8 গুণ হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে 4 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে পি টাকা যদি আমাদের 2p হয়, সিম্পল ধরলাম, তাহলে ইন্টারেস্ট কত, 4 ইয়ার লেগেছে, তাহলে এখানে ইন্টারেস্ট কত হলো, পি আমাদের অরিজিনাল ছিল, আবার পি পরিমাণ ইন্টারেস্ট হয়েছে, তাহলে এইখানে আমরা কি করব, এখান থেকে আর এর ভ্যালুটা বের করে নেব, ঠিক আছে। 4 বছর লেগেছে, তাহলে পি এ ইন্টারেস্ট হচ্ছে পি, আর এর ভ্যালু আমরা বের করব, থিওরিটাকে একটু আলাদাভাবেই লিখব। আর এর ভ্যালু বের করার জন্য আর ইকুয়াল টু কি, 100 × পি বাই পি ইন্টু বাই 4, এটা ঠিক আছে। তাহলে কাটাকাটি যদি করি তাহলে যে পি কেটে গেল, 4 দিয়ে কাটলো 100, 25, তাহলে আর পেয়ে গেলাম আমরা 25% ইন্টারেস্ট, ঠিক আছে। 25% ইন্টারেস্ট হচ্ছে। এইবার দেখো 1 বছরে 25% ইন্টারেস্ট হচ্ছে, 8 গুণ যখন হবে, এই টাকাটায় যদি 8 গুণ করতে হয় তাহলে এটা কত হবে, 8p,
তাহলে ইন্টারেস্টটা আমাদের কত? ইন্টারেস্ট হচ্ছে আমাদের 7p, কারণ বাকি পি টাকা তো আমাদের মূলধন ছিল। তাহলে 7p হয়ে যাবে আমাদের ইন্টারেস্ট, মানে 7 গুণ। ঠিক আছে, তাহলে এই 7 গুণ হওয়ার জন্য আমাদের কত বছর সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে টি ইকুয়াল টু 100 ইন্টু কত 7p বাই পি ইন্টু আর, আর এর ভ্যালু হলো 25। তাহলে পি এখানে কেটে দাও, 25 দিয়ে 100 কারো 4, তাহলে টি ইকুয়াল টু 4 7 28 বছর। তাহলে আমার টোটাল সময় লাগছে অপশন নাম্বার বি, 28 বছর সময় লাগবে। ঠিক আছে, বোঝা গেল? অথবা তোমরা এখানে ডাইরেক্ট করতে পারতে, তোমাদের অত কিছু করতে হতো না। এখানে পি থেকে 2p হলো, তাহলে পি পরিমাণ বাড়লো, পি পরিমাণ বাড়তে 4 বছর সময় লাগলো। তাহলে এখানে পি থেকে 8p হলো, তাহলে 7p পরিমাণ বাড়লো, তাহলে 7p পরিমাণ বাড়ার জন্য কত 4 7 28 বছর লাগবে। ঠিক আছে, এভাবেও করতে পারতে। চলো নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। একজন ব্যক্তি 9 টাকা 50 পয়সা কেজি দরে 35 কেজি চাল এবং 10 টাকা 50 পয়সা কেজি দরে 30 কেজি চাল কিনেছে। তিনি 2 প্রকার চাল মিশ্রিত করেছেন এবং মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করলে তার মোটের উপর 35% লাভ হবে। খুব সুন্দর প্রবলেম এটা। ঠিক আছে, এই টাইপের প্রবলেম তোমাদের একটাই প্রসেস রয়েছে, সেটা হলো মিশ্রিত যে চাল সেই চালের তোমাদের কি বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, তারপর 35% লাভে আমরা বিক্রয় মূল্য বের করে নেব। তাহলে এখানে দেখো প্রথমে 9 টাকা 50 পয়সা দামে যে চালটা কিনেছে তার জন্য মোট মূল্য কত, 35 কেজি চাল কিনেছে, তাহলে ইন্টু 35। ঠিক আছে, প্লাস এর সঙ্গে মিক্স করেছে কত 10 টাকা 50 পয়সা দামের চাল কত কেজি, 30 কেজি। তাহলে এই দুটো মিশ্রণের অ্যাভারেজ মূল্য কত বা ক্রয় মূল্য কত, তাহলে 30 কেজি আর 35 কেজি, তাহলে বাই হবে 30, মানে 35 প্লাস 30, এটা যোগ করে ভাগ করতে হবে। এটা হলো সিপি, মিশ্রণের সিপি, মিশ্রিত চালের কস্ট প্রাইস, ক্রয় মূল্য আমরা পাবো। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত আসে দেখো, এটার ভ্যালু বের করতে পারলে তোমাদের অ্যান্সার বাকিটা চলে আসবে পরে। ঠিক আছে, তাহলে এবার গুণ করে যোগ করে দাও। তাহলে প্রথমে যদি আমরা গুণ করি, তা 35 আর 95 গুণ করি, তাহলে আমাদের কত আসছে, 5 5 25, 25 2, জিরোর তো এখানে ভ্যালু নেই। ঠিক আছে, জিরোর ভ্যালু এখানে নেই পয়েন্টের পর এগুলো। তাহলে 5 5 25, 25 2, 5 লং 45, 3 5 15, 60, 60 আর 2 62, তাহলে এখানে 5, এখানে 2, আর থাকলো আমাদের 6, 3 লং 27, আর 27 আর 6 হচ্ছে আমাদের 33, এখানে পয়েন্ট আসবে। ঠিক আছে, 332.5 রুপিস। 3 দিয়ে এটা গুণ করে দাও, 0 দিয়ে এটা তো পয়েন্টটা উঠে যাচ্ছে, তাহলে 315 টাকা। ওকে, তাহলে টোটাল এটা যোগ করে দাও, তাহলে কত আসছে দেখো। আমরা এটা কাটাকাটিও করতে পারতাম, ছোট হয়ে যেত, সুবিধাই হতো। 5 দিয়ে দেখো উপরেরগুলোও কাটবে, নিচেরগুলোও কাটবে, সেটাই সুবিধা হতো। ঠিক আছে, তাহলে সেটাই করি, অত বড় গুণ করার দরকার নেই। 5 দিয়ে কেটে দাও উপর নিচ, দেখো 5 দিয়ে কাটবে 36, 5 7 35, তাহলে উপরে এখানে 5 দিয়ে কাটবে 6, এখানেও 5 দিয়ে কাটবে 7। ওকে, এবার গুণ করে যোগ করে দাও। আর কাটবে কি না, না আর কাটবে না। ঠিক আছে, তাহলে 5 7 35, 3 7 লং 63 আর 3 66, 66.5, আর এইখানে গুণ করলে আসছে 530 0, 3 60 63। ঠিক আছে, এখানে আসছে আমাদের 63 প্লাস 63,
বাই আসছে আমাদের 6 12 13, এটা ঠিক আছে। তাহলে অ্যাভারেজটা মানে পেয়ে যাবো, এটা যোগ করে ভাগ করে দাও, তাহলে এটা আসে হলো আমাদের 5.9 আর 12/13। ভাগ যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে, ভাগ করার দরকার নেই, আমরা এটা পেলাম কি, এটা পেলাম আমরা সিপি, এটা পেলাম আমরা সিপি মিশ্রণের। এবার 35% লাভে যদি বিক্রি করি তাহলে আমাদের এসপি কত, তাহলে এসপিটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এসপিটা আমরা এখানে পেয়ে যাব, সেটা হলো আমাদের এসপি ইকুয়াল টু হলো আমাদের 129.5/13 ইন্টু 135/100, এটা আসবে, ঠিক আছে। 135/100, জায়গাটা শর্ট হয়ে গেল, 135 এসপি ইকুয়াল টু 129.5/13 ইন্টু 135/100, এটা সমাধান করে এটার ভ্যালু বের করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তো এটা সমাধান যদি করতে হয় তো কী করবে, কত আসছে এটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু বের করতে বলেছে, কারণ এখানে অ্যাপ্রক্সিমেটই আসবে, মিলবে না, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালুই আসবে। তোমরা যদি কাটাকাটি করো তাহলে আমাদের এখানে কত আসছে, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 27, ওকে, আর 5 দিয়ে কাটলে 20, ঠিক আছে। এরপর এটা গুণ করে দাও, গুণ করে দিলে এটা আমি পরের পেজে লিখতে হচ্ছে, এসপি ইকুয়াল টু 129.5 ইন্টু 27/13 ইন্টু 20, এটা এটা গুণ করে তোমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। এটা মিলবে না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, তাহলে গুণ করে যদি ভাগ করে দাও তাহলে এটা বেশ বড় একটা নাম্বার চলে আসবে। এখানেও যদি 5 দিয়ে কাটো তাহলে 4, এটাও 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে আমাদের কত আসছে, এটা 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 10 5 5 25, 4 5 45, 25.9, ঠিক আছে, এরকম একটা ভ্যালু আসবে। আমরা যদি এটাকে 26 ধরি অ্যারাউন্ড ভ্যালু, 0.1 আছে তো 26 যদি ধরি তাহলে 13 দিয়ে কেটে যাবে, তাহলে এখানে 2 বেরোবে, 2 দিয়ে যদি এখানে 27 কাটি তাহলে প্রায় এসপি আসবে কত, 13.5, এই টাকাটা আসতে প্রায় অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে অপশন দেখবে তোমাদের 13.5 আছে বা 13 আছে, তাহলে একটু ডিফারেন্সের জন্য এখানে আমরা কত ধরতে পারি, এটা উপরে দেখো আমরা এটা 26 ধরেছি, উপরের সংখ্যাটাকে একটু বড় ধরেছি, তাহলে এটার ভ্যালু ঠিকই আছে, তাহলে 13.5 এটাই আসবে, তোমাদের করে দেখবে, ঠিক আছে, অ্যারাউন্ড ভ্যালু 13.5। চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখি। একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 6:5, যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়
তবে আয়তাকার প্লটটির পরিসীমা কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, আয়তাকার প্লটের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 6:5। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয় তাহলে এখানে ডিফারেন্স দেওয়া রয়েছে, তাহলে লেন্থ ইস টু ব্রিথ দেওয়া আছে 6:5। এবার কি বলেছে, প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 কিলোমিটার মানে 34 মিটার কম, এদের মধ্যে ডিফারেন্স কত 1, সেই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের কত 34 মিটার। ওকে, বোঝা গেল। এবার কি বলছে, আয়তাকার প্লটটির পরিসীমা কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 34 মিটার হয় তাহলে 6 ইউনিটের ভ্যালু কত, 6 দিয়ে 34 গুণ করে দাও, 424, 2, 318, 19, 20 এত মিটার। 5 দিয়ে 34 গুণ করে দিলে প্রস্থও আমরা পেয়ে যাবো, বৃত্তও পেয়ে যাবো। 4 5 20, 0 তাহলে 2, 3 5 15, 16, 17 মিটার, 170 মিটার। তাহলে আমরা লেন্থ পেয়ে গেলাম, ব্রিথ পেয়ে গেলাম আয়তাকার প্লটটি। ঠিক আছে, তাহলে পরিসীমা কত, পরিসীমা কি এই দুটো যোগ করে 2 দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে যদি আমরা গুণ করে যোগ করে দিই তাহলে 374, এর সঙ্গে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এত মিটার হবে। তাহলে কত হবে, 4 2 8, 7 2 14, 4 7, 748 মিটার। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল। ওকে, এই যে আগে যে প্রবলেমগুলো আমরা করলাম, যে অ্যাপ্রক্সিমেশন দিয়ে যেগুলো ছিল, এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে পুলিশের সাব ইন্সপেক্টর এক্সামের এগুলো কোশ্চেন। ঠিক আছে, তো তোমাদের এই টাইপের কোশ্চেন থাকবে, তোমাদের এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু প্রয়োজন নেই, কারণ অ্যাপ্রক্সিমেশন এই আজকের প্র্যাকটিস সেটে আমরা 3টে প্রায় কোশ্চেন পেলাম। তাহলে এরকম এটা সবগুলোই তোমাদের আগেকার প্রিভিয়াস ইয়ারের 2000 এটা হয়তো 18-র পুলিশ 18 কি 19-এর এটা সাব ইন্সপেক্টর যে এক্সাম হয়েছিল সেই এক্সামের এটা কোশ্চেন পেপার। ঠিক আছে, তো তোমাদের ওখানে ছিল, তো অবশ্যই তোমাদের সামনের এক্সামেও থাকবে। তো অবশ্যই অ্যাপ্রক্সিমেশনগুলো তোমরা ভালো করে খেয়াল করবে, এগুলো ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো। এর আগেরটা আমাদের অলরেডি কমপ্লিট, হ্যাঁ ঠিক আছে। চলো 24 নম্বর, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নাম্বারে 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নাম্বার পেয়েও সে 55 নাম্বার কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। তাহলে উক্ত পরীক্ষায় মোট নাম্বার কত সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে মোট নাম্বার মানে 100%, মোট নাম্বার মানে আমাদের 100%-এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এখানে কি বলেছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নাম্বারে 40% নাম্বার পাওয়া প্রয়োজন। 40% নাম্বার পেলে সে পাস করবে। ঠিক আছে, পাস নাম্বার হলো 40%, বাট একজন ছাত্র কী হয়েছে 265 নাম্বার পেয়ে 55 নাম্বারের কম পেয়েছে, ফেল করেছে। তাহলে পাস করার জন্য 40% যে নাম্বার পেতে হতো তার ভ্যালু হলো আমাদের কত 265 প্লাস 55 নাম্বার পেলে সে পাস করে যেত এক্সট্রা। তাহলে 265-র সঙ্গে আরও যদি সে 55 নাম্বার পেত তাহলে সে পাস করে যেত। তাহলে 40%-এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে 100%-এর ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, 40%-এর ভ্যালু কত এটা যোগ করে দাও, 0 511 12 2 320/40 × 100। ঠিক আছে, এটা হলো আমাদের 100%-এর ভ্যালু। কাটাকাটি করে দাও, 4 × 32, তাহলে 8 × 100 মানে 800। তাহলে পরীক্ষায় টোটাল মার্কস ছিল 800 নম্বরের পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, 800 নম্বরের পরীক্ষা ছিল এটা। বোঝা গেল। এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের এসে থাকে, তো তোমরা অবশ্যই এগুলো খেয়াল করবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। যদি কোনো ভগ্নাংশের লব যদি 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয় তাহলে নতুন ভগ্নাংশ যেটি সেটি 9/35 হয়। তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। কোনো একটা ভগ্নাংশ আছে x/y। ঠিক আছে, x/y অরিজিনাল ভগ্নাংশ। এবার কি করলো, এক্সকে 200% বাড়ালো। 200% মানে কি, তো আগে ছিল 100, তো এখন 200% বাড়লো। তাহলে 100-তে 200 বাড়লে কত হয় 300, 300/100। হরকে 150% বাড়লো, তাহলে হরকে যদি 150% বাড়ায়, আগে ছিল 100 তাহলে এখন 150 বাড়লো, তাহলে কত 250/100। এটার ভ্যালু দেওয়া আছে 9/35। ওকে, তাহলে এটা কাটাকাটি করে সমাধান করে তোমাদের x/y এর ভ্যালু বের করতে হবে, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। নিচে 100 100 কেটে গেল, পরে 0 0গুলো কেটে গেল,
এবার দেখো এখানে 5 দিয়ে কাটবে, 5 6 30, 5 5 25। ওকে, 5 দিয়ে যদি তোমরা এই দিয়েই কাটো তাহলে 5 7 35, এখানে যদি কাটো 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 3 9। তাহলে দেখো এক্স বাই ওয়াই কত আসলো আমাদের, এক্স বাই ওয়াই আমাদের কত আসছে, এইদিকে থাকছে 3 আর এইদিকে 2টা চলে যাচ্ছে, এদিকে 7 দুগুণে 14, তাহলে 3/14। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, 3/14। তাহলে অরিজিনাল ফ্র্যাকশন হলো আমাদের 3/14। বোঝা গেছে? তোমরা কাটাকাটিটা ভালো করে দেখে নিও, তাহলে তোমাদের অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ঠিক আছে, 25টা আমরা কোশ্চেন করলাম, এটাও প্রিভিয়াস ইয়ারে তোমাদের পুলিশ এসআইয়ের একটা কোশ্চেন পেপার, তো সেটা আমরা সলভ করলাম। তা আমরা জানতে পারলাম কী টাইপের কোশ্চেন আসছে তোমাদের, সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন নিতে হবে। যারা বিশেষ করে যারা পুলিশ রিক্রুটমেন্টের যেটা রয়েছে কনস্টেবল এবং এসআইয়ের পরীক্ষার জন্য খাটছো তোমাদের জন্য। ঠিক আছে, আর বাকি যারা অন্যান্য পরীক্ষার জন্য আসছো তাদেরও জন্য ইম্পর্ট্যান্ট, কারণ ম্যাথের সিলেবাস সব জায়গাতেই সেম, আর সব কোশ্চেনই তোমরা পেপার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো ঘেটে দেখবে সেম টাইপের কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, পিএসসির কোশ্চেন তোমরা পুলিশে আসে, পুলিশের কোশ্চেন পিএসসিতে আসে, এইভাবে রিপিটেশন চলতেই থাকে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এগুলো বারবার ভালো করে প্র্যাকটিস করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস আসবে। ঠিক আছে, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও, পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে। ওকে, ভালো থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে।